জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখন এই যে এখানে আমরা ওই যে লাস্ট ক্লাসে 3C দেখেছিলাম, স্কেলিটন থিওরি, ট্র্যাপ, আনসার অপশনগুলো কিরকম দেখতে, পিওই কি, এগুলো আমরা থিওরিক্যাল আলোচনা করেছিলাম। তারপর আমরা প্যাসেজ চলে গিয়েছিলাম, তো সেখানে আমরা 10, 11, 13 পর্যন্ত করেছিলাম, রাইট? ডিএনএ মলিকুলটা। জি ভাইয়া, জি ভাইয়া, 13 পর্যন্তই করেছিলাম। আচ্ছা, 13-র পরে হচ্ছে ওই 14 নাম্বার, তো আজকে আমরা নাম্বার 14 দিয়ে শুরু করব। তো এখন আপনারা যদি প্র্যাকটিস করে থাকেন তাহলে আমাকে একটু বলেন তো, তাহলে এগুলার আনসারটা কি। আমি তারপরে ভুল হলে আমি সেটা আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো, সমস্যা নাই। এই প্যাসেজটা কি বলছে সেটা আমাকে একটু বলেন। এই প্যাসেজটা পড়ে আপনারা কি বুঝতে পারছেন, কি দেওয়া আছে এখানে? উম, ভাইয়া, প্যাসেজের মেইন কথা হলো আসলে ডিএনএ এর যে সিকোয়েন্সটা সেটা তো মানে জানা কিংবা রেপ্লিকেট করা প্রায় ইম্পসিবল, এটাই হ্যাঁ, আসলে বোঝানো হয়েছে যদি আমার সবকিছু। কাছে পুরো একটা যদি বেস পেয়ার থাকে এবং এটার পুরো জিনোম, যদি এন্টার জিনোম আমরা পাই, তারপরেও কিন্তু আমার জন্য একটা ওই ফসিল অ্যানিমেল লাইক ডাইনোসর টাইপের অ্যানিমেলকে আবার এটাকে মানে ইয়া করা কিন্তু খুবই ইম্পসিবল। হুম। তো সেক্ষেত্রে আর কি ওখানের মধ্যে যারা সায়েন্টিস্টরা, মানে এখানে অথর যে কথাটা বলছে সায়েন্টিস্টদের ব্যাপারে, সায়েন্টিস্টরা এটা নিয়ে চেষ্টা করতেছে, বাট এখনো তারা এই ব্যাপারে কোনো সুরাহা করতে পারেনি। এই ছোট একটা প্যাসেজ এই ইনফরমেশনটা দিয়ে ভরা। সো কোশ্চেনটা ছিল এরকম যে, বেসড অন দ্য ইনফরমেশন অন দ্য প্যাসেজ, ইফ এ সায়েন্টিস্ট ওয়ার এবল টু ডিরাইভ দ্য ডাইনোসরস এন্টায়ার জিনোম, যদি ডাইনোসরের পুরো এন্টায়ার জিনোমটা তারা ডিরাইভ করতে পারত ফ্রম এ ফসিল, দ্যাট সায়েন্টিস্ট উড হোয়াট, কি করতে পারত? পাঁচটা অপশন আছে। একটা হচ্ছে নট হ্যাভ সাফিসিয়েন্ট ইনফরমেশন টু ক্রিয়েট এন অ্যাকচুয়াল ডাইনোসর, আমাকে সাফিসিয়েন্ট ইনফরমেশন নাই। নাম্বার বি, বেটা কি বলছে, হ্যাভ দ্য এসেনশিয়াল ইনফরমেশন নেসেসারি টু ক্লোন এ ডাইনোসর, আমার কাছে এসেনশিয়াল ইনফরমেশন আছে, যতটুকু দরকার নেসেসারি ইনফরমেশন দেওয়া আছে একটা ডাইনোসর ক্লোন করার ক্ষেত্রে। চার্লি কি বলছে, নো দ্য লিটল রিগার্ডিং দ্য ডাইনোসর ডিএনএ, ডিএনএ সম্পর্কে আমাদের নলেজটাই হচ্ছে কম। ডেল্টা বললো কি, নট হ্যাভ অ্যাক্সেস টু ডাইনোসর বেস পেয়ার, সেক্ষেত্রে ওটা বেস পেয়ারে আমাদের অ্যাক্সেসই নাই। ইকো বলছে, বি এবল টু ট্রান্সলেট দ্য ইনফরমেশন ইন দ্য জিনোম ইন্টু অর্গানিজম, মানে আমরা ওই জিনোমটাকে অর্গানিজমে, লিভিং অর্গানিজমে কনভার্ট করার জন্য যে মানে ইনফরমেশনটা বা ট্রান্সফার যে প্রসেসটা, সেটা আমরা করতে পারি বা সায়েন্টিস্টরা করতে পারে। সো সবার আগে আমি এখানে চিন্তা করবো যে আমাকে এখানের মধ্যে কোনগুলোকে বাদ দিব। সো পিওই, প্রসেস অফ এলিমিনেশন প্রসেসে, সো অ্যাট ফার্স্ট উই উড লাইক টু ক্রস আউট সাম অফ দ্য অপশনস, রাইট? সো কোনগুলোকে আগে আমরা বাদ দিতে পারি সেটা আমরা একটু দেখবো। বলেন তো কি, মাহমুদ? জি ভাইয়া, এটা মেন কথা হলো সি বাদ দিতে পারি খুব ইজিলি, নো লিটল রিগার্ডিং ডাইনোসরস ডিএনএ, এই হুম ধরনের কোনো কথা বলা হয়নি আর হুম কি হুম। এটা প্যাসেজে। একটা আউট অফ স্কোপ অপশন। আউট অফ একদম পুরো। আর তারপর নট হ্যাভ এক্সেস, এক্সেস টু ডাইনোসর বেস বেস পেয়ার। পেয়ার, এটাও আসলেও আউট অফ, মানে এটাও আউট অফ হ্যাঁ, স্কোপ। বেস পেয়ারে এখানে বলছে যে লিভিং সেলের মধ্যে 1 বিলিয়নের উপর বেস পেয়ার আছে, সো বেস পেয়ারের এক্সেসটা যদি থাকেও তার আমরা আছে একটা কি না, হ্যাঁ, না আছে কিনা সেটা আমরা জানি না। ওকে, জানি না। বুঝলাম। আহ, ইকো, be able to translate the information in the genome into an organism. যদি আমরা ট্রান্সলেট করতে পারতামই তাহলে আসলে জিনিসটা আর কি ইম্পসিবল হতো না। হতো তো না। সো এটা বাদ আর কি সেজন্য। এটাকে আমরা বলি হচ্ছে রিভার্স ডিরেকশন, মানে যেটা হচ্ছে যে প্যাসেজের মধ্যে বলছে যে ইট ইজ ইম্পসিবল, কিন্তু ওরা বলতেছে যে ইট ইজ পসিবল। ওকে, সিমস লাইক এটা একটা রিভার্স ডিরেকশনের ট্র্যাপ আনসার অপশন। ওকে, বেটা কি আর বলছে? ডি অনেকটা এরকমই আসলে, রিভার্স ডিরেকশন, হ্যাভ দ্য এসেনশিয়াল ইনফরমেশন নেসেসারি টু ক্লোন এ ডাইনোসর, মানে এটাও আসলে ইনফরমেশন আছে সো আমরা করতে পারবো, বাট প্যাসেজে আসলে এটাই বলা হয়েছে যে ইনফরমেশন থাকুক, সবকিছু থাকলেও থাকা আমি আসলে সত্ত্বেও পারবো না। পারবো না। ওকে, সো হ্যাঁ। আমার কারেক্ট আনসার হচ্ছে এ, নট হ্যাভ সাফিসিয়েন্ট ইনফরমেশন টু ক্রিয়েট অ্যান অ্যাকচুয়াল ডাইনোসর, যেটা সরাসরি আমাকে এইখানে বলছে, এই জায়গাটা। ওকে, আচ্ছা, তাহলে আমরা পরের নাম্বারটা যাই, নাম্বার 15। সেম প্যাসেজ, কোনো চেঞ্জ নাই।
জাস্ট কোশ্চেনটা চেঞ্জ, সেটা হচ্ছে দ্য প্রাইমারি পারপাস অফ দ্য প্যাসেজ ইজ টু হোয়াট। প্রাইমারি পারপাসটা কি বলছিলাম, যে একটা প্যাসেজ যখন থাকবে সেই প্যাসেজের ভিতরে যে প্রেমাইজেস থাকবে সেই প্রেমাইজেসগুলা ঘটার ইমিডিয়েট আগের প্রেমাইজটাকে আমরা বলি হচ্ছে এটার প্রাইমারি পারপাস। সো যখন আমাকে বলছে যে প্যাসেজটার প্রাইমারি পারপাস, সো প্রাইমারি পারপাসটা ইউজুয়ালি এটার লোকেশনটা হয় উপরের দিকে এইখানে। দ্যাট মিনস প্রথম দুইটা লাইনে আমার প্রাইমারি পারপাসটা থাকতেছে। সেই হিসেবে আমরা কোনগুলোকে বাদ দিতে পারি? এটা এ এ হতে পারে স্যার। এ হতে পারে, আচ্ছা ওকে। বাকিরা ভাইয়া মানে এখানে বাদ দেওয়ার জন্য আর কি প্রথমত হলো গিয়ে ডিসঅ্যাপ্রুভ এ কমন থিওরি, এখানে কোনো কমন থিওরি কে ডিসঅ্যাপ্রুভ করে নাই, করা হয় নাই। টোটালি বাদ। তারপর রিকমেন্ডেড এ কজ অফ অ্যাকশন, কোর্স অফ অ্যাকশন ভাবে এটা এটাও এটা করা বাদ হয় যাবে। নাই, এটাও বাদ যাবে। হুম তারপর আরকিউ এগেইনস্ট এ কন্ট্রোভার্সিয়াল কন্ট্রোভার্সিয়াল প্র্যাকটিস, প্র্যাকটিস এটাও বাদ যাবে। বাদ এটাও যাবে। বাদ যাবে। আর হাইলাইট এ কমন Common মিসকনসেপশন না, কোনো misconception। মিসকনসেপশন নিয়ে আসলে কিছু তাহলে বলা আমার হয়নি, কারেক্ট সে আনসার কারণে হচ্ছে এ। ডিসকাস অন অনগোইং ডিসকাস। যেহেতু বলা হয়েছে ডিএনএ ইম্পসিবল, সো এটা আসলে একটা ডিফিকাল্টি প্রথম দিকে বোধহয় মানে ওই জাস্ট ডিফিকাল্টিটা নিয়ে আলোচনা করছে। হ্যাঁ, পরের দিকে এটা একটা মানে কন্ট্রোভার্সিয়াল একটা ইয়ে নিয়ে বোধহয় কথা বলতে। এবং এটা এখানের মধ্যে মূলত যখন প্যাসেজটা শুরু করছি হচ্ছে ডিফিকাল্টি দিয়ে, যে তারা এই ডিএনএ মলিকুলগুলো থাকা সত্ত্বেও, বেস পেয়ার থাকা সত্ত্বেও আমরা কিন্তু তৈরি করতে পারছি না। এটাই আমার পুরো প্যাসেজটার প্রাইমারি পারপাস, যে আমরা একটা ডিফিকাল্টি নিয়ে কথা বলতেছি, সায়েন্টিস্টদের ডিফিকাল্টি নিয়ে। ভাই প্রাইমারি পারপাস যদি এরকম থাকে তাহলে কি ওই প্রথম দিকের প্রথম দিকের অংশগুলোই থাকে আর যে প্রাইমারি পারপাস, লোকেশনটা প্রথম 2-3টা লাইনের মধ্যে থাকে। আর যেহেতু এখানে মাত্র 3টা লাইন আছে, 3টা লাইনের মধ্যে আর কি 3টা বা 4টা লাইন আছে, প্রথম 2টা লাইনের মধ্যে আমরা পেয়ে যাব। আর মেইন পারপাস বা এই ধরনের ইয়ে কি ভাই আসে? না আসে, হ্যাঁ আসে, প্রাইমারি পারপাস টাইপের কোশ্চেন তো অবশ্যই আসে। মেইন পারপাস বলতে আসলে কিছু নেই, মেইন পারপাস আসলে ওরকম কোনো জানে। একটা হচ্ছে আপনার টপিক, স্কোপ, প্রাইমারি পারপাস, আর মেইন আইডিয়া। মেইন পারপাস না, মেইন আইডিয়া। মেইন আইডিয়া যদি হতো তাহলে ভাইয়া কি? মেইন আইডিয়া যদি হতো তাহলে আমরা এখানে শুধুমাত্র এই ডিফিকাল্টি না, তার সাথে প্লাস আরো কিছু জিনিস থাকতো। ডিফিকাল্টির পরে এটার মানে তারা ফিউচারে কিছু করতে পারবে কিনা সেখান থেকে কোনো একটা রিকমেন্ডেশন বা কোনো একটা সাজেশন হয়তো আসতে পারতো। তখন মেইন আইডিয়াটা হয়ে যেত আমার পুরো প্যাসেজটার উপরে। প্রথম অংশ থাকতো অনগোয়িং ডিফিকাল্টি, এবং নেক্সট পোর্শন থাকতো যে এখানের মধ্যে যদি ডিজম থাকে কারেক্ট অর্ডারের মধ্যে, বিফোর দ্য ক্লোনিং বিকামস পসিবল, মানে তখন এখানের মধ্যে ক্লোনিং এর একটা পার্ট আসতো, যে ক্লোনিংটা কিছুটা হলেও আমাদেরকে একটা পসিবিলিটি চান্স দিচ্ছে, কিন্তু তারপর আমরা পারবো কিনা এই ব্যাপারে, মানে অ্যাকচুয়ালি আমরা ওই ডাইনোসরটাকে আনতে পারবো কিনা বা আবার রিক্রিয়েট করতে পারবো কিনা সে ব্যাপারে কিন্তু এখনো কিছু বলা নাই, বা আমরা এখনো আনশিওর। তখন হচ্ছে পুরো জিনিসটা নিয়ে হচ্ছে মেইন আইডিয়া হবে। তখন এই অল্প কথার মধ্যে মেইন আইডিয়া থাকে না, মেইন আইডিয়া তখন একটা মানে একটু ডিটেল একটা অপশন থাকে। এবার আসি আমরা নাম্বার 16 এর অপশনটা হচ্ছে পরে আছে, আমরা কিন্তু প্যাসেজটা দেখি। তো প্যাসেজটা একটু ডিফিকাল্ট, আপনারা নিশ্চয়ই কিছুটা হলেও বাসায় প্র্যাকটিস করছেন। আপনারা কি এটা পড়ছিলেন, মানে চপিং দ্য পিয়ানিস্ট, এটার ব্যাপারে কি বলা হয়েছে? আচ্ছা ভাই, এখানে চপিং দ্য পিয়ানিস্ট আসলে মেইনলি মানে একটা কন্ট্রোভার্সি দেখানো হয়েছে, যে আসলে সে পিয়ানিস্টও আবার একজন কম্পোজারও। হ্যাঁ কম্পোজারও, বাট তার পিয়ানিস্ট জিনিসটা একটু নিচে পড়ে গেছে, ধামাচাপা পড়ে গেছে। কারণ এটা ধামাচাপা পড়ার দুইটা কারণ কিংবা এর নিচে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, মেইনলি তার ইচ্ছা ছিল, তার ড্রিম ছিল যে এরকম, যে সাথে পিয়ানিস্ট হিসেবে সে পরিচিতি পায়, বাট সে এটা পায় না এটা আলটিমেটলি। আচ্ছা, তো প্রথম পোরশনটা হচ্ছে এইটা এবং দ্বিতীয় পোরশন হচ্ছে এইটা। মানে কেন এটা, মানে তাকে আমরা ওভারশ্যাডো করে ফেলতেছি, আমরা পিয়ানিস্টের পোরশনটাকে পিয়ানিস্টের পোরশন আন্ডারশ্যাডো করতেছি আর কম্পোজারের পোরশনটাকে ওভারশ্যাডো করতেছি। তার পিছনে রিজনটা কি, এই দুটো রিজন এখানে বলা হয়েছে। অ্যান্ড লাস্টলি বলছে নেভারথেলেস, দ্যাট মিনস এই সকল রিজনগুলো থাকা সত্ত্বেও চপিন শুড বি ডিজার্ভড অ্যাজ অ্যান্ড শুড বি রিমেম্বার্ড নট এজ এ কম্পোজার বাট অলসো অ্যাজ এ পিয়ানিস্ট উইথ যে কিনা এটা তাদের যে তার যেই প্লে করার যেই টিউনগুলো সেগুলো খুব পানাসের সাথে,
খুব ইয়ার সাথে মানে কি বলে এটাকে এক্সপেরিয়েন্স এবং খুব দক্ষতার সাথে সেটা সাথে ইয়া করতে পারে। তো এখন এখানে কিন্তু অথর মূলত কয়েকটা জিনিস এখানে মেনশন করছে। প্রথমে সে বলছে যে এখানে প্রথম পার্টটা যদি দেখি তাহলে সে এখানে চপিন অ্যাজ এ পিয়ানিস্ট হিসেবে সে যে ওভারশ্যাডো হয়ে গেছে এবং কম্পোজার হিসেবে বেশি পরিচিত হয়েছে এই ব্যাপারটাকে সে বলা হয়েছে। এবং তারপরের যে বাট দিয়ে কথাটা বলছে যে বাট দিয়ে অথর চপিনে যে পিয়ানিস্ট হওয়ার যে ব্যাপারটা ছিল বা সে যে ছিল পিয়ানিস্ট এবং ভালোভাবে সে এটাকে তার যে এটিউড গুলা ছিল সেগুলোকে সে ভালোভাবে সে ইয়া করতে পারতো মানে প্লে করতে পারতো, সেই তার ভালো জিনিসটাকে তার পজিটিভ জিনিসটাকে অ্যাজ এ পিয়ানিস্ট হিসেবে সেটাকে হাইলাইট করছে, তার তার লেখার মাধ্যমে হাইলাইট করছে। সেখানের মধ্যে হাইলাইট করছে মূলত কোনটা যে তার পিয়ানিস্ট হওয়ার ব্যাপারটা। এরপরে সে বলছে যে এই দুইটা কারণ আছে তার পিছনে এই পিয়ানিস্ট হাইলাইট করতে, আমি মানে অথর হিসেবে সে হাইলাইট করতেছে কিন্তু অন অ্যান ওভারঅল মানুষের কাছে সে এটা হাইলাইটেড হয় নাই, না হওয়ার পিছনে কিন্তু দুইটা কারণ আছে। সেই দুইটা কারণকে এখানের মধ্যে এক্সপ্লেন করছে। করার পর লাস্টলি সে বলছে যে এই প্রবলেমগুলো থাকার পরও বা এই রিজনগুলো থাকার পরও মানুষের উচিত বা সবার উচিত যে চপিংকে অ্যাজ এ পিয়ানিস্ট হিসেবে আরো ভালো রিকগনিশন দেওয়া, তাই না? এটা হচ্ছে অথরের ইন্টেনশন থেকে সে বলছে বা অথরের তার থিঙ্কিং ডিরেকশনটা এরকম। সে চাচ্ছে যে চপিং দ্য পিয়ানিস্ট মানুষের ব্যাপারে পিয়ানিস্টের ব্যাপারে জানুক, নট অ্যাজ এ কম্পোজার। এখন কোশ্চেনের মধ্যে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং, নিচের কোনটা ইফ ট্রু যদি সত্যি হয়ে থাকে, উড কাস্ট মোস্ট ডাউট, এই যে এখানে বলছে যে মোস্ট ডাউট অফ দ্য অথর্স কন্টেনশন, অথরের যে এখানে তার যে একটা কন্টেনশনের যদি আক্ষরিক অনুবাদ বলি তাহলে হচ্ছে কোনো কিছুর প্রতি একটা বিরক্তি বা কোনো একটা বিতৃষ্ণা বা হচ্ছে একটা বিরক্তি বলা চলে, ঠিক আছে? যে এখন অথরের যে একটা এখানের মধ্যে তার কন্টেনশন মানে ক্লেম করা না কোন একটা জিনিস ক্লেম করা। হ্যাঁ 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 ক্লেম, এটা সেকেন্ডারি, এটা প্রাইমারি মিনিং হচ্ছে, হ্যাঁ প্রাইমারি মিনিং হচ্ছে ক্লেম করা। তো এখন অথর যেখানে ক্লেম করতেছে যে সবাইকে বলতেছে, এই অথর এই প্যাসেজের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে যে চপিংকে পিয়ানিস্ট হিসেবে রিকগনিশন দেওয়া উচিত। আমি এখানের মধ্যে বের করব যে নিচের কোন অপশনটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি একটা ডাউট তৈরি করব, একটা কাস্টের ডাউট, মোস্ট ডাউট দা অ্যাবাউট দ্য অথরস কন্টেনশন। তার মানে আমি এখানের মধ্যে অথরের যে লাস্ট লাইনে মূলত সে যে ক্লেমটা করছে সেই ক্লেমের অ্যাগেইনস্টে আমি কোন একটা অ্যান্টি লজিক দাঁড় করাতে চাচ্ছি। মূলত আমি এইটাকে খুঁজে বের করবো। আমার কোশ্চেনটা বুঝতে হবে যে কোশ্চেনের মধ্যে কি জানতে চাওয়া হয়েছে। এটা যদি আমি ঠিক করতে পারি তাহলে আমি অপশন থেকে সহজেই খুঁজে বের করতে পারবো যে আমাকে এখানে কোন জিনিসটা আছে। মানে আমি হচ্ছে অ্যান্টি লজিক বা আমি একটা এমন একটা লজিক বের করব যেটা কিনা অথরিক ক্লেমটাকে এটাকে আনসাপোর্টিভ হয়, যাতে এটাকে আমি ধামা চাপা দিতে পারি বা এটার এগেইনস্ট আমি কথা বলতে পারি লজিক্যালি, যেন আমারটা ট্রু হয়, আমারটা যেন বেস্ট হয়, অথরের থেকে মানে বেটার হয়। সেক্ষেত্রে আমরা এখানের মধ্যে অপশনগুলো দেখি। নাম্বার এ, আলফা বলছে চপিন রিয়ারলি ইফ এভার প্লেড দ্য পিয়ানো ওয়ার্কস অফ দ্য আদার কম্পোজার্স। না, এটা তো আসলে বলে নাই, সে বলছে যে উল্টা কথা বলছে এখানের মধ্যে। এখানে রিভার্স ডিরেকশনের একটা অপশন আছে, কারণ চপিন যে অন্যান্য কম্পোজার কাজ ছাড়াও সে যে সোলো পিয়ানো বাজেছে অনেক জায়গায়, এটা কিন্তু এখানে প্যাসেজের মধ্যে উপরে বলে দেওয়া আছে এই যে এই লাইনগুলোতে। সো দ্যাট ইজ রং আনসার, এখানে আমরা এটাকে বাদ দিতে পারি। দেন নাম্বার বি, বেটা কি বলছে, অ্যাপার্ট ফ্রম এ সেলো কনসার্ট অ্যান্ড ফিউ আদার ওয়ার্কস চপিন কম্পোজ মেইনলি ফর দ্য পিয়ানো। এখানে সেলো কনসার্টের কথা তো এখানে আসেই নাই, এই ব্যাপারে কোনো কিছু বলেই নাই, আউট অফ স্কোপ। নাম্বার সি, চার্লি কি বললো, চপিন সেলডম পারফর্ম, মানে খুব কম সময় পারফর্ম করছে হিজ এটিউডস ইন হিজ কনসার্ট, প্রিফারিং টু প্লে ইন ফ্রন্ট উইথ স্মল গ্রুপ। তো এখানে স্মল গ্রুপ অর লার্জ গ্রুপ নিয়ে কোনো কথা আসে নাই। হ্যাঁ, তবে সে পারফর্ম করছে কম, এই জিনিসটা সত্যি। সো এটা আমাকে বলতে পারি সি নাম্বারটা পার্শিয়ালি ট্রু এন্ড পার্শিয়ালি ফলস। Wrong answer. Delta. Not all the Chopin's composition are as difficult as is his etudes. মানে তার যে পিয়ানোর যে এটিউড গুলো আছে বা যে নোট গুলো আছে ওইটা তার সব কম্পোজিশনের মতোই ডিফিকাল্ট না। তো তার কম্পোজিশন গুলো কতটুকু ডিফিকাল্ট ছিল কি ছিল না, এইটাকে যদি আমি হাইলাইট করতে চাই বা এটাকে যদি আমি সত্যি ধরে নিই তাহলে তার সাথে অথরের যে ক্লেম করার ব্যাপারটা
সেই ক্লেমটাকে আমি কোনো অ্যান্টি লজিক দিয়ে দাঁড় করাতে পারি ডেল্টাকে? পারি না। না ভাইয়া। ই নাম্বারটা হচ্ছে আমার কারেক্ট আনসার। কেন ই নাম্বারটা কারেক্ট আনসার এবার একটু বলি। Chopin himself acknowledged that he was primarily a composer and would have composed more than difficult pieces had he had ability to play them. মানে যদি এটা সত্যি হয়ে থাকে, চপিন যদি নিজেই ক্লেম করে যে আমি আসলে প্রাইমারিলি কম্পোজার, মানে সে যদি নিজেই তার পিয়ানিস্ট হওয়ার যে মানে অ্যাবিলিটি বা পিয়ানো বাজায় যে এটাকে যদি সে শ্যাডো করে ফেলে, তাহলে তো আমি অথরিক ক্লেমটাকে আমি আবার ডিবাঙ্ক করতে পারছি। তখন আমি বলতে পারবো যে আপনি যে মানে অথরকেও বলতে পারবো যে আপনি যে ক্লেম করতেছেন, একটা চপিন নিজেই তো সে স্বীকার করতেছে না যে সে পিয়ানিস্ট, সে ভালো বাজায়, সে বলতেছে আমি প্রাইমারিলি কম্পোজার। তাহলে তুমি যেটা বলতেছো, অথরকে যদি আমি বলি তুমি যে বলতেছো তাকে রিকগনিশন দেওয়া উচিত, রিকগনিশন কেমনে দেবো? চপিন নিজেই তো হচ্ছে স্বীকার করে না। তাহলে ই নাম্বারটা যদি সত্যি হয় তাহলেই কিন্তু আমি অথরের কন্টেনশনটাকে ডাউট করতে পারছি, বা আমি এখানে এটা অথরের কন্টেনশন বা অথরের আর্গুমেন্টটাকে উইকেন করতে পারছি, ঠিক না? বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এবার পরেরটা আসি, নাম্বার 17। সেম প্যাসেজ, সবকিছু সেম, মাঝখানে ছোট্ট একটা ওয়ার্ড আছে ওয়েদার। এই ওয়েদারের অ্যাপ্রক্সিমেট মিনিংটা কি হবে? কন্টেক্সচুয়াল মিনিং। ভাইয়া আমি একটু কন্টেনশন অথর্স কন্টেনশন প্রিভিয়াস যে এটা বলেন। কন্টেনশনটা ভাইয়া কি? কন্টেনশন যে ক্লেম অথরের যে ক্লেম, অথর কিন্তু এখানে লাস্ট লাইনে ক্লেম করছে নেভারদিলেস বলে, মানে তার আগের যে দুইটা রিজন বললো, যে দুইটা রিজনে অথরের মানে কম্পোজার হওয়ার ব্যাপারটাকে আরো কিনা উপরে উঠে আসছে, পিয়ানিস্ট ব্যাপারটাকে নিচে নেমে গেছে, দমে গেছে। তার পিছনে দুইটা কারণ দেখাচ্ছে, এবং কারণ দুটো দেখানোর পরে সে কিন্তু ওই দুইটা কারণের এগেনস্টে গেছে। সেজন্যই কিন্তু নেভারদিলেস এই ট্রিক এটা মানে রিভার্স ওয়ার্ডটা আর কি ডিরেকশনটা এখানে আমাদের দেখাচ্ছে। এবং পরে সে বললো যে চপিন ডিজার্ভ টু রিমেম্বার নট এজ এ কম্পোজার বাট এজ এ পিয়ানিস্ট। তো এটা কিন্তু অথরের নিজের কথা, অথর ক্লেম করতেছে। জি ভাইয়া। তো ওইটাই হচ্ছে অথরের কন্টেনশন, অথরের ক্লেম। আচ্ছা, এবার অথরের ক্লেমের এগেইনস্টে এটা মানে ইয়ে করতে। হ্যাঁ, আমি অথরের ক্লেমের এগেইনস্টে আমি কথা বলবো, আমি এই লজিকটা দাঁড় করাবো। আচ্ছা, তারপর নাম্বার 17 সেম জিনিস, বাট আমি এখান থেকে শুধুমাত্র মানে যে একটা স্পেসিফিক ওয়ার্ড আছে ওয়েদার, এই ওয়েদারের কন্টেক্সচুয়াল মিনিংটা আমাকে বের করতে হবে। এটা খুবই সহজ, এটা আপনারা নিজেরা বলেন। যারা এখানে নতুন আছেন, যেমন হচ্ছে নাইমুর, আপনিও এখানে ইয়ে করতে পারেন, আপনি দেখতে পারেন, কন্ট্রিবিউট করেন আমাদের সাথে। হ্যালো, জি ভাইয়া আমি আছি। ওকে, ভাইয়া মানে যেই সেন্টেন্সটার মধ্যে ওয়েদার আছে ওই সেন্টেন্সটাই আমি আসলে পরে বুঝতেছি না, মানে একটু কাইন্ডলি উইথস্ট্যান্ড হবে। আচ্ছা আপু, আপনি বলছেন আবার উইথস্ট্যান্ডটা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওয়েদার কথা বলে যে টু থিংস পারহ্যাপস অ্যাকাউন্ট ফর দিস ওভারসাইট, যে আমি যে এখানের মধ্যে ওই পিয়ানিস্টটাকে যে ওভারসেট করা হচ্ছে, সরি কম্পোজারকে যে ওভারসেট করা হচ্ছে, এর পিছনে কারণ ওয়ান, ফর এনি পিয়ানিস্ট ফর হুম, যাকে নো এক্সটেন্ট রেকর্ডিং এক্সিস্ট, মানে যার কোনো একটা মানে রেকর্ডিং এক্সিস্ট না থাকে, হ্যাঁ, ইজ লাইকলি নট টু ওয়েদার ওভার টাইম ওয়েল, মানে হচ্ছে সময়ের সাথে সাথে এটা যদি তার রেকর্ডিংটা যদি এক্সিস্ট না থাকে, যদি হারিয়ে যায়, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা ওই পিয়ানিস্টের তার যে প্লে গুলা সেটা যদি আমরা না জানি, না জানার ফলে কিন্তু কম্পোজার ব্যাপারটা সামনে চলে আসে। ঠিক আছে ভাইয়া, মানে আমিও এটা চিন্তা করেছিলাম, তো যে কারণে আসলে আমি যখন এটা অপশনটা চুজ করছি তখন আমার থেকে মনে হচ্ছে সাস্টেইনটা মেইনলি হবে আনসার। পরে দেখি
যে উইথস্ট্যান্ডই আসলে না, সাস্টেইন এবং উইথস্ট্যান্ড উইথস্ট্যান্ড এই দুইটার মধ্যেই কিন্তু আমরা লাস্টে গিয়ে আটকাবো। এই তিনটা উপরে তিনটা কিন্তু কোনোভাবেই ম্যাচ করে না, আগেই বাদ দিয়ে দিচ্ছি আমরা। ভাই আমি থাকে আমিও এটা মিনিংটা মনে করেছিলাম, কিন্তু পরে উইথস্ট্যান্ড কেন দিল সেটা আমি কোনোভাবে যুক্তি মিলাতে পারিনি আর কি অ্যানসার দেখে, যে এটা কেন আসলে এ উইথস্ট্যান্ড দেওয়া হলো। প্রতিরোধ, উইথস্ট্যান্ড কি প্রতিরোধ অর্থ না? হ্যাঁ, মানে ওটার এগেইনস্টে দাঁড়িয়ে থাকা উইথস্ট্যান্ড, মানে আমি যদি এটাকে আক্ষরিক অর্থে বলি বা আমি যদি এটাকে কন্টেক্সচুয়ালি বলি যে রেকর্ডিংটা যদি থাকে এক্সিস্ট করে, তাহলে তার পিয়ানিস্ট হওয়ার যে মানে ইয়াটা, মানে সে যে পিয়ানিস্ট এই দাঁড়িয়ে ব্যাপারে তার থাকবে। প্রুফটা থাকলো, উইথস্ট্যান্ড করলো, সময়ের সাথে সাথে থাকলো, ভাইয়া এটা সহ্য করা হচ্ছে ব্যবহৃত, কিন্তু এটা মানে স্ট্যান্ড করবে। স্ট্যান্ড করবে, উইথস্ট্যান্ড করবে, তাহলে ওটা বজায় থাকবে। আর সাস্টেইন হচ্ছে যে এটা লং টার্ম, এটা একই ধরনের হবে, একটা ইয়ে করবে বা কি বলে এটাকে, যে আগে যেরকম ছিল সে টিকে থাকবে। সো দুইটার মধ্যে আসলে উইথস্ট্যান্ডটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় বেসড অন দিস কনটেক্সট। আচ্ছা, এরপর আমরা আসি নাম্বার 18। নাম্বার 18টা আপনারা আমাকে বলবেন। আচ্ছা, এখানে 18 আছে, 19 আছে, 20 কয়টা আছে, 21 22, আরে বাবা, আপনারা একটু কুইকলি করবেন, ঠিক আছে? আমাকে 3 নাম্বার লেকচার ধরতে হবে আজকে, আমি যেমনি হোক ধরবো। আপনারা, আমি আপনাদেরকে আপনাদের এখানের মধ্যে আমি মানে 2-3 মিনিট সময় দিলাম, ঠিক আছে? আপনারা যেতে হাতে আপনাদের কাছে ইয়ে আছে, আগেই ফাইলটা দেওয়া হয়েছে, 18 19 20 যতটুকু পারেন আপনারা নিজের একটু করেন। আপনাদেরকে আমি 2-3 মিনিট সময় দিচ্ছি। কি বলেন তো, 18 নাম্বারটা কি হবে? ডি হবে। The innermost range of linguistic expression. Really? আপনি বলছেন ডি নাম্বারটা? আমি ভাইয়া মানে আমি আমার কাছে আমি জানি না ভাইয়া। আচ্ছা, এখানে কিন্তু দুটো প্যারাগ্রাফ আছে। ভাইয়া মানে 18 নাম্বারটা নিয়ে আমার একটু আছে কনফিউশন, সেটা হলো 18 নাম্বারটা দেখতে মনে এজ ফার রিমুভ ফ্রম দ্য ডেইলি স্পিচ অ্যাজ পসিবল, মানে রেগুলার স্পিচ থেকে আলাদা হবে। হ্যাঁ, তো লাস্ট লাইনে কিন্তু এটা বলা আছে যে রেগুলার স্পিচ থেকে যদি আলাদা হয় তাহলে এটা অনেকটা প্রোজ গদ্যের কাছাকাছি চলে যায়, ঠিক আছে? তো এখানে আমার এর আমি দিয়েছিলাম আর কি, বাট আলটিমেটলি এটা ই হয়েছে আর কি অ্যানসারটা, দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য এজ ইজ নেভার। ভাই এই আমিও ই ধারণা করেছিলাম, মানে আমি এই দুটার মধ্যে কনফিউশন ছিল, বাট ভাই এইজটা বুঝি নাই। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য এজ ইজ নেভার দ্য ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি। আচ্ছা, তাহলে আমি একটু এক্সপ্লেইন করি। এখানে প্রথম যে প্যারাগ্রাফটা বলছে যে দেয়ার ইজ অলওয়েজ বিন কন্ট্রোভার্সি, যখন এখানে বলছে কন্ট্রোভার্সি কথা, তখনই আমাকে বুঝতে হবে যে এখানে দুটো গ্রুপের ব্যাপার আছে। টু সাম, কারো কারো কাছে পোয়েটিক ল্যাঙ্গুয়েজ শুড বি স্পেশাল, রিমুভ ফ্রম দ্য ল্যাঙ্গুয়েজ অফ এভরিডে, ডেইলি ল্যাঙ্গুয়েজ থেকে এটা আলাদা থাকবে। এবং একটা ডিকটাম বলছে দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য এজ ইজ নেভার দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য পোয়েট্রি, এটা এটা মানে একদম ডিফারেন্ট টাইপের হবে। টু আদার্স, অন্যদের জন্য এটা বলছে যে ডেইলি এভরিডে যে সকল আমরা ল্যাঙ্গুয়েজ ইউজ করি, ভাষা ইউজ করি, এটা তো সরাসরি লেখাই আছে ওই যে ডিকটাম, ইয়াপ ল্যাঙ্গুয়েজ অফ দ্য এজ ইজ ইয়াপ ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি। ইয়াপ। তো এখানে হচ্ছে এটা হচ্ছে একটা গ্রুপ এই কথা বলছে এবং এটা আরেকটা গ্রুপ এই কথা বলছে। এরপর বললো সেকেন্ড প্যারাগ্রাফে টু র্যালফ ওয়াল্ডো ইমারসন, অ্যান্ড দিস ইজ দ্য, এই হচ্ছেন একজন থার্ড পারসন। তার মতে সে বলতেছে দ্য হোল ল্যাঙ্গুয়েজ ইন কেস অফ ফসিল পোয়েট্রি, তার হিসাবে এই পুরো ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে একটা ফসিল পোয়েট্রি। স্টেটমেন্টস অফ দিস কাইন্ড অফ সাম এক্সটেন্ট মিস দ্য পয়েন্ট in which is to stress the enormous range of linguistic expression that is found under the heading poetry. At one extreme, এখানে আবার একটা পোর্শনের কথা বলছে, কারো কারো কাছে এটা হচ্ছে আর ফার রিমুভ ফ্রম দ্য এভরিডে স্পিচ। এখন দেখেন এই যে এই এট ওয়ান এক্সট্রিমে যাদের কথা বলা হয়েছে এভরিডে স্পিচ, এটা কি টু সাম প্রথম পোর্শনের সাথে মিলে না? মিলে। At other, অন্যদের জন্য there are poems if have not division into lines which closely resemble prose. So এটা বাকিদের জন্য হচ্ছে এই পয়েমগুলো হচ্ছে মানে যদি মানে লাইনে ডিভিশন না করে থাকে তাহলে ল্যাঙ্গুয়েজটা প্রোজের মতো করে হয়। আচ্ছা, যাই তাহলে এটা বুঝছি, কিন্তু এখানে যে কথাটা বলা আছে যে as per remove from the daily speech as possible, এটা ভাই ওই প্রথম প্যারাতেই বোধহয় এই কথাটা বলা আছে, প্রথম প্যারাতেই কথা বলা হয়েছে। এখন যখন বলছে যে as far remove the daily speech as possible, তাহলে এই যে যখন আমাকে বলো যে as far remove the daily speech possible, এর সাথে কার মিল আছে? এই প্রথম গ্রুপে মিল আছে। তো প্রথম গ্রুপ কি বলছে? রিমুভ ফ্রম দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য এভরিডে, দাস দ্য ডিকটাম ল্যাঙ্গুয়েজ অফ দ্য এজ ইজ নেভার দ্য ল্যাঙ্গুয়েজ। অ্যাকচুয়ালি সরাসরি এই নাম্বারটাই ম্যাচ করতেছে। বুঝছি ভাই, ওই যে এভরিডে এর কথা লেখা আছে তো, বা ডেইলি যে কথাটা, এটার সাথে আসলে ওই ফ্রেজটাই মিলে আছে। এক্স্যাক্টলি।
language of the age. ওকে, এবার আমরা আসি নাম্বার 19. Jupiter has 2.5 times more mass than the other planets in the solar system altogether. তাহলে সেক্ষেত্রে এখানের মধ্যে একটা ম্যাসের কথা বলা হয়েছে, জুপিটার হচ্ছে 2.5 গুণ বেশি এবং বলছে যে 11 টাইম অ্যাজ লার্জ অ্যাজ আর্থ ইজ ডায়ামিটার হিসেবে 11 গুণ বেশি। সো এখানে আসলে মূলত সোলার সিস্টেম আর হচ্ছে আর্থের সাথে একটা কম্পারিজন কথা বলছে জুপিটারকে। এই লাইনটা বুঝলাম। Jupiter is so large that scientists believe it almost became a star as its gases and dust contracted to form a planet. Gravitational forces created a tremendous pressure. এটার ভিতরে প্রচুর এটা প্রেসার তৈরি হয় এবং টেম্পারেচার তৈরি হয় as high as tens of thousands of degree. প্রচুর টেম্পারেচার তৈরি হয়। তো এখানে টেম্পারেচার ক্রিয়েট হওয়ার ব্যাপারটা এখানে বলছে। বাট যখন এখানে বাট বলছে তার মানে উপরের যে আগে যে কথাগুলো বলছে তার এগেইনস্টে এখন কিছু কথা বলবে। সেটা কি ধরনের কথা বলবে সেটা বলছে দেয়ার ইজ এনাফ ম্যাস, এতগুলো মানে এটা ম্যাস থাকা সত্ত্বেও 2.5 গুণ ম্যাস কিন্তু অতটা ম্যাস অতটা নাই যেটা কিনা একটা টেম্পারেচার তৈরি করবে which will start a fusion reaction, যেটা সানের মধ্যে আছে। সানে যে পরিমাণ ফিউশন রিঅ্যাকশন হয় এটা একটা টেম্পারেচার দেওয়া আছে সানের কোরের টেম্পারেচার, তো ওই টেম্পারেচারে ফিউশন রিঅ্যাকশন হওয়ার মতো ম্যাস কিন্তু আসলে জুপিটারের নাই। আচ্ছা, দাস জুপিটার হ্যাজ বিন কুলিং ডাউন এভার সিন্স। তো এটার আবার হচ্ছে একটা আফটার ইফেক্ট হচ্ছে যে জুপিটার আস্তে আস্তে কুল ডাউন হচ্ছে। সো জুপিটার রেডিয়েস অ্যাজ মাচ অ্যাজ হিট অ্যাজ ইট রিসিভ ফ্রম দ্য সান। সান থেকে যতটুকু পরিমাণ সে রিসিভ করে সেটাই সে আবার কি করছে রেডিয়েট করে দিচ্ছে, আবার বিতরণ করতেছে। সো দ্য প্যাসেজ ইজ মেইনলি কনসার্ন উইথ কি নিয়ে কথা বলছে? ভাই জুপিটারের মাস নিয়ে কথা বলছে আসলে মেইনলি। আচ্ছা, জুপিটারের মাস জুপিটারের মাস নিয়ে আসলে কথা। এখন যখন বলছে যে প্যাসেজের কথা, আমি কিন্তু দুইটা প্যারাগ্রাফকে কম্বাইন করে হিসাব করব, ওখানে একটা পোর্শনকে নিয়ে কিন্তু হিসাব করব না। সেক্ষেত্রে আমি মানে কোনগুলোকে বাদ দিব? যেগুলো আমার ন্যারো টাইপ আনসার, মানে হচ্ছে যেগুলো লোকাল কোশ্চেনের আনসার গুলো, সেগুলোকে আমি বাদ দিয়ে দিব। How Jupiter's mass has affected its development. আচ্ছা ঠিক আছে, দিলাম বাদ। তারপর the size of the Jupiter relative to the other planets. সি বাদ দিতে পারবো না ভাইয়া, সি হলো কি একমাত্র মাস নিয়ে বলছে আর কি, যেটা আসলে এখানে মেইন ফোকাস। আচ্ছা, বাকি কোনোটাই আসলে মাস নিয়ে বলতে পারবো না। দেখেন অ্যামাউন্ট অফ পাওয়ার রেডিয়েট, এটা জাস্ট একটা লাইন, এটা বাদ একটা লাইন দেখে। তারপরে টেম্পারেচার অফ এ প্ল্যানেট কোর ডিউরিং এ ফিউশন রিঅ্যাকশন, এটাও আসলে একটা লাইন, একটা পড়ে শুধুমাত্র এই লাইনটার কথা বলছে, এইটা লাইনটার কথা বলছে। তারপর ডিফারেন্স বিটুইন সান এন্ড জুপিটার, এটা তো বলেই না, এটা তো আউট অফ স্কোপ, এই নিয়ে তো আসেই নাই। যদি বলতো যে ডিফারেন্স বিটুইন জুপিটার এন্ড আর্থ অথবা জুপিটার এন্ড আদার সোলার সিস্টেম, তাহলে একটু কিছুটা মানা যেত। আর প্রথম কম্পারিজন তো আনছে ভাইয়া, মানে এই যে জুপিটার মানে জুপিটারের সাইজ আবার হচ্ছে সানের সাইজ নিয়ে একটা কম্পারিজন আনছে। কোথায় সানের সাইজ নিয়ে কম্পারিজন করছে? এখানে ম্যাসের কথা বলা হয়েছে। আর বলছে যে ডিফারেন্স এখন ডিফারেন্স বিটুইন সান এন্ড জুপিটার, কিন্তু কি ধরনের ডিফারেন্স সেটা কি বলছে? সেটা তো বলা নাই। এটা কি ম্যাসের ডিফারেন্স, এটা কি টেম্পারেচার ডিফারেন্স, প্রেসারের ডিফারেন্স, কিসের ডিফারেন্স, নাকি ডায়ামিটার ডিফারেন্স, তাও তো বলে নাই। ভাইয়া তাহলে ওটা বাদ। আনসার হবে সি, এই নাম্বারটাও বাদ, কারণ জুপিটারের সাইজ রিলেটিভ টু দ্য আদার সোলার সিস্টেম, এটা তো এক লাইনের, তাও লাইনের একটা পোর্শন পার্টের কথা বলছে। আমাকে বলছে পুরো প্যাসেজটা মেইনলি কি নিয়ে বলছে, পুরো প্যাসেজটা বলছে যে জুপিটারের ম্যাসটা নিয়ে প্রথমে কথা বলছে এবং পরবর্তীতে অতটা ম্যাস নাই যতটা কিনা আমার টেম্পারেচার ক্রিয়েট করে একটা ফিউশন রিঅ্যাকশন তৈরি করতে পারবে, রাইট? তাহলে সেক্ষেত্রে আমার সিটা মানে সিটা কিভাবে এত ক্রিয়েট হয়? আচ্ছা, সি নাম্বারটা কি বলছে? হাউ জুপিটারস ম্যাস হ্যাজ এফেক্টেড ইজ ডেভেলপমেন্ট, তার ডেভেলপমেন্টে মানে জুপিটারের ম্যাসটা কিভাবে এফেক্ট হচ্ছে। তো জুপিটারের ম্যাসটা নিয়ে প্রথমে যখন বললো যে এইটা অনেক বড় ম্যাস এবং সেটা আস্তে আস্তে কি হচ্ছে একটা স্টারে পরিণত হয়ে যাচ্ছে এবং তার ভিতরে ট্রেমেন্ডাস একটা প্রেসার এবং টেম্পারেচার ক্রিয়েট হচ্ছে, এই কথাটা প্রথমে বলছে। পরবর্তীতে বলছে যে অতটা ম্যাস নাই এখানের মধ্যে যতটা কিনা এটা ফিউশন রিঅ্যাকশন তৈরি করতে পারবে, এবং যার কারণে এটার একটা ডেভেলপমেন্ট হচ্ছে বা একটা চেঞ্জ হচ্ছে, সেটা কি আস্তে আস্তে সেই পরিণত হচ্ছে। সো পুরো জিনিসটাই কিন্তু জুপিটারের ম্যাসের মাধ্যমে জুপিটারের ডেভেলপমেন্ট বা এটার যে চেঞ্জটাকে প্রকাশ করতেছে, তাই না? তাহলে সি নাম্বারটা আমার আনসার। এখন বুঝতে মানে এটার মানে একটা ট্রান্সফরমেশন ঘটিয়েছে, এক্স্যাক্টলি ওইটাকে তারা এখানে ডেভেলপমেন্ট হিসেবে বলছে। আচ্ছা, তারপর নাম্বার 20,
এটা অনেক জটিল, আমরা যেটা চিন্তা করি মানে দেখা যাচ্ছে যে ওইটাই হচ্ছে না। হ্যাঁ, এটাই তো প্যাচ, ইটিএস তো এইভাবেই প্যাচ দেবে আপনাকে। আচ্ছা, এটা হচ্ছে একটু ডিফিকাল্ট, আমি একটু এটা বলে দিই। ভাই এটা লিটারেচার থেকে। হ্যাঁ, লিটারেচার থেকে। তো এখানের মধ্যে কি বলছে যে উইথ লিটল স্কলারশিপ হ্যাজ এক্সিস্টেড অন আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়ে যে সকল যে বইগুলো আছে, কনসিডারিং হিজ স্ট্রাকচার মানে তার যে কাজগুলো, সেটা হ্যাজ ফোকাসড অন ট্রাইং টু আনমাস্ক দ্য ম্যান বিহাইন্ড দ্য ব্রাভুরা। ব্রাভুরা মানে হচ্ছে যে তখনকার সময়ে যে সকল একটু মানে ইয়া টাইপের লোক ছিল, যারা কিনা শোষক টাইপের লোক ছিল, তাদেরকে আনমাস্ক করার জন্য সে তার লিখার মাধ্যমে প্রকাশ করতো। আর্নেস্ট হেমিংওয়ে তার লিখার মাধ্যমে প্রকাশ করতো। আলটিমেটলি মোস্ট অফ দিস ওয়ার্কস হ্যাভ ডান লিটল মোর দেন টু শো দ্যাট হেমিংওয়ে দ্য মিথ, খেয়াল করেন, হেমিংওয়ে দ্য মিথ এবং হেমিংওয়ে দ্য পারসন ওয়াজ নট টু ডিসিমিলার। দুইটা নেগেটিভ কথা আছে, একটা হচ্ছে ওয়াজ নট আর একটা বলছে ডিসিমিলার। তার মানে আমি বলতে পারি যে হেমিংওয়ে মিথ এবং হেমিংওয়ে ম্যান দুইটা সেম ছিল। আমি এখানে লিখতে পারি যে মিথ ইজ ইকুইভ্যালেন্ট টু অ্যাজ এ হিউম্যান বিং, দুইটা একই রকম ছিল। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স সেভারাল বায়োগ্রাফার্স হ্যাভ রিভার্স দ্য ট্রেন্ড, তাদের যে ট্রেন্ডটাকে রিভার্স করতেছে। তো বায়োগ্রাফি যারা লিখে তারা তাদের একটা ট্রেন্ডকে রিভার্স করছে, কিরকম? ফোকাসিং অন হেমিংওয়ে নিয়ার দ্য এন্ড অফ হিজ লাইফ, তার যে প্র্যাকটিক্যাল লাইফটা ছিল সেটার প্রতি ফোকাস করছে। আইসোলেটেড অ্যান্ড প্যারানয়েড, দ্য অথর ইমেজিন দ্য গভর্নমেন্ট হ্যাজ চেজিং হিম। আচ্ছা, ওই বংশটা পরে আসতেছি, যে তার লাস্ট জীবনে, শেষ জীবনে সেই কিভাবে আইসোলেটেড এবং প্যারানয়েড অবস্থায় ছিল, ওইটাকে তারা ফোকাস করছে। সো মূলত তারা হেমিংওয়ে অ্যাজ এ ম্যান যেটা ছিল এটাকে তারা ফোকাস করতেছে, ঠিক কিনা? নতুন যারা জি ভাইয়া, মানে তার বায়োগ্রাফার, সম্পর্কে একটা মিথ আছে এবং সে ব্যক্তি মানুষ হিসেবে কেমন। হ্যাঁ, এটা হচ্ছে যে আগে তার লেখার মাধ্যমে আমরা বুঝতে পারতাম। পরবর্তীতে লাস্ট ফিউ ইয়ার্স যারা বায়োগ্রাফি ছিল, কিছু বায়োগ্রাফাররা তারা তার বায়োগ্রাফি যখন সে লিখতেছে, তখন হচ্ছে তার রিয়েল লাইফে এজ এ পার্সন হিসেবে সে কিরকম ছিল এবং শেষ জীবনে সে আইসোলেটেড এবং প্যারানয়েড অবস্থায় তার জীবন যাপন। এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের মতো, আমাদের মাইকেল মধুসূদন দত্তের মতো অবস্থা। মানে তার লেখার মধ্য দিয়ে তার সম্পর্কে একটা মিথ মানুষের মধ্যে মানে তৈরি হয়েছে, আর সে ব্যক্তি মানুষ হিসেবে কেমন এইটা নিয়ে সেটা কথা বলা সেটা হচ্ছে। সেটা রিসেন্টলি যে বায়োগ্রাফিগুলো ছিল সেই বায়োগ্রাফিতে বায়োগ্রাফাররা সেটা ট্রেন্ড চেঞ্জ করছে। চেঞ্জ করেছে। ওকে, সো তারপর বলছে যে and the author imagined the government was chasing him. He wasn't completely wrong on this account. মানে গভর্নমেন্ট তার পিছনে চেজ করেছে। তো আইরনিক্যালি যে ব্যাপারটা ঘটছে, দ্য হান্টার হ্যাড বিকাম দ্য হান্টেড। তার মানে এর আগে উপরের যে কথাগুলো বলছে যে আর্নেস্ট হেমিংওয়ে আনমাস্ক করতে যাচ্ছে সেই সকল শোষকদের বা গভর্নমেন্ট সেই সকল শোষকদের, উল্টা গভর্নমেন্ট তাকে খোঁজা শুরু করছে। তো দ্য হান্টার বিকাম দ্য হান্টেড, এটা একটা ফ্রেজ আর কি, এটা মানে মেটাফরিক্যাল ফ্রেজ, আপনারা এটা বিভিন্ন জায়গায় মানে পাবেন। যে হান্টার ইয়ে করতে চেয়েছিল সে উল্টা হান্টেড হয়েছে। সেই হান্টেড হয়েছে। And this sense, the latest biographers have provided perhaps unwitting the most human portrait of the writer yet. তারা কি ওই রাইটারের, আর্নেস্ট হেমিংওয়ে রাইটারের মোস্ট হিউম্যান ব্যাপারটাকে তারা লেটেস্ট বায়োগ্রাফাররা তুলে আনছে, তুলে নিয়ে এসছে। দ্যাট মিনস আমি বলতে পারি যে অ্যাজ এ ম্যান হিউম্যান বিং সে কেমন ছিল এটাকে তারা ফোকাস করছে পরবর্তী বায়োগ্রাফাররা, রাইট? ওকে, তাহলে আমার প্যাসেজটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, বুঝে গেলাম। ইট ক্যান বি ইনফার্ড ফ্রম দ্য প্যাসেজ, মানে এই প্যাসেজ থেকে আমরা কি ইনফার করতে পারি? ইনফার করা মানে হচ্ছে যে প্যাসেজের ভিতর থেকে মূল জিস্ট অংশটাকে খুঁজে বের করে নিয়ে আসা। আমরা কোন জিনিসটা ইনফার করতে পারি? অ্যাবাউট দ্য অথর কনসিডার্স দ্য লেটেস্ট হেমিংওয়ে বায়োগ্রাফিজ হ্যাজ এ ডিপার্চার, মানে একটু ডিপার্চার হয়ে গেছে ফ্রম দ্য ট্র্যাডিশনাল বায়োগ্রাফিজ। আগের বায়োগ্রাফি থেকে নতুন বায়োগ্রাফিগুলো একটু ডিপার্চার হয়েছে, একটু অন্যদিকে মন নিছে। ইজ দ্যাট ইন দিস লেটেস্ট বায়োগ্রাফিজ কি কি করছে, এটা আমাকে বের করতে হবে। কোশ্চেন বুঝতে পারছি? এবার বলেন এখানের মধ্যে আমি কোনগুলোকে বাদ দিব? যেগুলো আমার ট্র্যাপ আনসার অপশন থাকবে সেগুলো আমি আগে সবার আগে বাদ দিয়ে দিব। যেগুলো আমার আউট অফ স্কোপ থাকবে বা রিভার্স ট্রেন্ডের অপশন থাকবে সেগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। আলফাতে কি বলছে? ফোকাস অন এ মাচ ওভারলুক অ্যাসপেক্টস অফ রাইটার্স বডি অফ ওয়ার্ক। তার যে লেখার স্টাইল ছিল, সে কি ধরনের লেখা লিখতো, ওইটা কাটা, এটা তো আর হচ্ছেই না, আউট অফ স্কোপ। বেটা কি বলছে? ডেপিক্ট দ্য হেমিংওয়ে ইন এ ম্যানার দ্যাট ইজ অ্যাট অডস উইথ দ্য মিথ অফ হেমিংওয়ে। এটা রাখলাম, আচ্ছা ঠিক আছে। সি নাম্বার চার্লি কি বলছে?
তারা কিনা ক্লেম করছে, নতুন বায়োগ্রাফিটা ক্লেম করছে। কি ধরনের ক্লেম? দ্য হেমিংওয়ে ওয়াজ সিমিলার টু দ্য সেভারাল অফ দ্য চিফ প্রোটাগনিস্ট ইন হিজ বুকস। তার বইয়ের যে সকল প্রোটাগনিস্ট গুলো আছে তাদের সাথে মিল রেখে তার হেমিংওয়ে এটাও ক্রস। ওকে, সাজেস্ট দ্যাট হেমিংওয়ে ল্যাকড দ্য ভিরিলিটি অ্যামং, না এটা হচ্ছে না, এটাও কাটা। Do not attempt to explore the link between the Hemingway the man and Hemingway the myth. ভাই এটাও কাটা, আমার আনসার হচ্ছে বি। মনে হচ্ছে বি। বাকিটা বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা পরেরটা আসি। এটা কোনটা? আচ্ছা, প্যালেন্টোলজিস্ট। ওকে, তো 21 নাম্বারটা আপনারা একটু দেখেন এবং তারপরে এখানে দেখেন এটা হচ্ছে মাল্টিপল আনসার অপশন। তো এটা মূলত আপনারা যখন এক্সাম দিবেন তখন এখানে এরকম বক্স দেওয়া থাকবে। দ্যাট মিনস এই বক্সের ভিতরে আমার এক বা একাধিক আনসার আসবে। সো ইট মাইট বি লাইক শুধুমাত্র এ হইতে পারে আনসার, শুধুমাত্র বি হইতে পারে, শুধুমাত্র সি হইতে পারে, অথবা এ বি হইতে পারে, অথবা এসি হইতে পারে, অথবা এ বি হইতে পারে, অথবা এ বি সি তিনটাই হইতে পারে। সো এই যখন এই ধরনের মাল্টিপল আনসার হলে তখন এখানে একটা লেখা থাকবে যে ক্লিক অল দ্যাট অ্যাপ্লাই, মানে যেগুলো অ্যাপ্লাই হবে শুধুমাত্র সেগুলো আমি এখানের মধ্যে টিক চিহ্ন দিব। ওকে, যাই হোক, আমরা এটা হচ্ছে কোশ্চেন একটা প্যাটার্ন মাল্টিপল আনসার অপশনের। আমরা প্যাসেজের দিকে তাকাই। প্যাসেজটা একটু পড়েন, আপনারা নিজেরা পড়ে আমাকে একটু বলবেন যে এখানে প্যাসেজে কি বলা হয়েছে। কিছু যুক্তি দেওয়া হয়েছে, আবার কিছু মানুষ যে একটা মিডল গ্রাউন্ড করছে, এটা মানে এটাও জানে ওইটাও জানে, একটা মিডল গ্রাউন্ডে বলছে, সেটা বলা হয়েছে। তো একটা মত বলা হয়েছে। আমি একটু কম বুঝছি। আচ্ছা, আমরা ওই যে সকল প্যাসেজগুলো দেখি, আমি যে প্রথম দিকে ক্লাসে আপনাদের বলছিলাম, প্রথম দিকে ক্লাসে ফার্স্ট ক্লাসে বলছিলাম যে আমাদের যে প্যাসেজগুলো হয় সায়েন্টিফিক প্যাসেজগুলো, সেখানে কিন্তু কিছু ডেভিয়েশন থাকে। ডেভিয়েশনটা কিরকম? যে কিছু হচ্ছে আপনার একদম ওয়ান ওয়ে স্ট্রেট ফরওয়ার্ড, যে মানে সায়েন্টিস্টরা অমুক বলছে এখানেই শেষ। কিছু ক্ষেত্রে ওখানে কিছু ব্রাঞ্চ বের হয়, মানে কেউ বলছে এটার পজিটিভ সাইড, কেউ বলছে এটা নেগেটিভ সাইড। মনে আছে আমি তো বলছিলাম যে ওখানে ব্রাঞ্চ আউট হয়, যখন ব্রাঞ্চ আউট হয় তখন সেক্ষেত্রে আমাকে ওই পজিটিভ সাইডগুলো নিয়ে একরকম চিন্তা করতে হয়, নেগেটিভ সাইড নিয়ে একরকম চিন্তা করতে হয়। এবং একজন অথর হিসেবে, যে অথর এখানের মধ্যে এটা লিখছে, সে এই দুইটা সাইডটাকে তার নিজের যুক্তি দিয়ে, তার নিজের ব্যাখ্যা এবং এক্সপ্লেনেশন এক্সাম্পল দিয়ে সেটাকে আলাদা করে, ঠিক না? ওটা বলছিলাম আমরা। তো যখন আমরা দেখলাম যে প্রথমে এখানে অথর বললো যে 20th সেঞ্চুরিতে ওই প্যালেন্টোলজিস্টরা তারা থিওরাইজ করছে। কি ধরনের থিওরাইজ করছে ডাইনোসর সম্পর্কে? যে তারা হচ্ছে লাইক রেপটাইলের মতন এক্টোথার্মিক, তাদের টেম্পারেচার বাইরের দিক থেকে রেগুলেট হয়। দিস সায়েন্টিস্ট হাউএভার, এই যখন হাউএভার কথা বলছে তখন এটা ওই এক্সটার্নালি রেগুলেট হওয়ার যে কনসেপ্টটা কথা বলছে এক্টোথার্মিক, এটার এগেনস্টে গেছে, অপোজিট কথা বলছে। বেসড অন দ্য কনক্লুশন অফ ফল্টি রিজনিং, ভুল রিজনিং এর কারণে তারা যে কনক্লুশন আসছে, ক্লেম দ্যাট দ্য স্কেলি স্কিন ওয়াজ কমন টু অল এক্টোথার্মস, মানে যেগুলো হচ্ছে মানে স্কেলি স্কিন মানে হচ্ছে চিকন চামড়া যেগুলো হয় সেগুলো হচ্ছে এক্টোথার্ম। যেমন এখানে এক্সাম্পল বলছে বার্ডস, তারা হচ্ছে এক্টোথার্ম। সরি, এখানে কি বলছে? ক্লেমিং দ্যাট এক্টোথার্মিক কি ভাই উষ্ণ? আচ্ছা, বাংলাতে যদি আমরা না বুঝি তারপর আমরা বলতে পারি যে ওই এক্টোথার্ম বলা হচ্ছে যে আমরা বাইরে থেকে রেগুলেট হয়, টেম্পারেচার বাইরে থেকে রেগুলেট হয়, ইন্টারনালি রেগুলেট হয় না। সো বলছে যে which are ectothermic do not have scaly skin. So কিছু ক্ষেত্রে আমরা একটা ফল্টি রিজনিং পাচ্ছি যে সকল এক্টোথার্মিক গুলো কিন্তু আমার বাইরে থেকে রেগুলেট হচ্ছে না। যেমন বার্ডস যে কথা বলছে তারা হচ্ছে এক্টোথার্মিক কিন্তু তাদের স্কেলি স্কিন নাই। তো সেক্ষেত্রে একটা ডুবিয়াস একটা সিচুয়েশন তৈরি হয়েছে, লাইক এখানে একটা ডুপ্লিসিটি ব্যাপার আছে। সেটা কিরকম? ডাইনোসরের সাইজ কুড অ্যাকাউন্ট ফর দ্য এক্টোথার্মিক। কেউ বলতেছে যে some adult dinosaur size could account for ectothermic, some adult dinosaur weight as little as 10 pounds. মানে তা কেউ বলেছে যে এই ডাইনোসরগুলো এক্টোথার্মিক। কেন বলতেছে? কারণ হচ্ছে ওই তাদের থিওরাইজ করার উপর ভিত্তি করে। সাপ্লেন্টিং দিস থিওরি, এই থিওরিটাকে সাপ্লেন্টিং করতে গিয়ে তারা যে ব্যাপারটা দেখলো যে একটা নতুন একটা থট চলে আসছে, সেটা হচ্ছে তারা অ্যাকচুয়ালি মেসোথার্মিক। তার মানে হচ্ছে না কোল্ড ব্লাড, না হচ্ছে ওয়ার্ম, মিডল গ্রাউন্ডে আছে। By taking this middle ground, some paleontologists mentioned that dinosaurs were faster than a small-sized reptile, yet did not require as food as smaller-sized mammals. So dinosaurs হচ্ছে কি তারা ফাস্টার ছিল, কিন্তু তাদের আবার অত
কি ফুড রিকোয়ারমেন্ট ছিল না। টু সাবস্টেন্সিয়েট দি থিওরি, কোন থিওরি? একটু আগের লাইনে যে থিওরিটা কথা বলছে এই থিওরিটাকে সাবস্টেন্সিয়েট করতে গিয়ে তারা বললো যে অ্যাপারেন্টলি ইন্টেন্ড টু স্টাডি হাউ বার্ডস, মানে তারা চিন্তা করতেছে এখন বার্ডস দিয়ে স্টাডি করতে, যারা কিনা ডাইনোসরের ক্লোজেস্ট এক্সটেন্ট রিলেটিভ, তাদেরকে নিয়ে স্টাডি করতে তারা হয়তো কোন একটা সময় মেসোধার্মিক ছিল। দ্যাট মিনস বার্ডসটা কোন একটা সময় মেসোধার্মিক ছিল। তার মানে কি দাঁড়াচ্ছে, এখানে প্যাসেজটা শিফট হয়ে বার্ডস এর দিকে চলে গেছে। তো এখানে কয়েকটা জায়গায় শিফট হচ্ছে, কয়েকটা এখানে মধ্যে শিফট দেখতে পাচ্ছি আমরা। তো রেপটাইল মামাল ওদের কথাও নিয়ে আসছে। রেপটাইলের কথা বলেছে না প্রথম লাইনে, লাইক রেপটাইলস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেপটাইলের মতন। কিন্তু পরবর্তীতে তারা বলতেছে যে মানে এটা আসলে বার্ডসদের সাথে মিল আছে। এখানে লাস্টের লাইনের আগের লাইনে বলেছে ডিড নট রিকোয়ার অ্যাজ মাচ ফুড অ্যাজ এ সিমিলার সাইজ মামাল। স্তন্যপায়ীদের মতো এরকম ইয়ে করা লাগে না। তো এখানে যখন কয়েকটা থিওরি চলে আসছে, তো থিওরি থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে অথর এখানে কয়েকটা ধরনের শিফট করছে। সেই শিফটটা দিয়ে আমরা আসলে মূলত কোশ্চেনটাকে বোঝার চেষ্টা করব। কোশ্চেনটার মধ্যে বলছে হুইচ অফ দ্য ফলোইং ডাজ দ্য প্যাসেজ ইমপ্লাই রিগার্ডিং বার্ডস। এখন খেয়াল করে দেখেন, এখানে কিন্তু ডাইনোসরের কথা বলে নাই, বলছে বার্ডসদের সম্পর্কে। সো খুব কেয়ারফুলি আমাকে অপশন চুজ করতে হবে, বার্ডসদের সম্পর্কে কোন কথাটা এখানের মধ্যে প্যাসেজে বলা হয়েছে। ভাইয়া বি বলা হয়নি, এটা কনফার্ম, বিকজ আসলে মোর ফুড ডট এটা ডাইনোসর সম্পর্কে বলা হয়েছে। আর আর সি সিটা ঠিক আছে, বিকজ আসলে তারা কোনো সময় এক্টোথার্মিক হচ্ছে, কোনো সময় মেসোথার্মিকও চিন্তা করা হচ্ছে, চেঞ্জ আছে একটা বডি টেম্পারেচারের চেঞ্জের কথা বলা হয়েছে। এক সময় এক্টোথার্মিক হলো, হয়তো কোনো একটা সময় মেসোথার্মিক। হ্যাঁ, আবার এটাও ঠিক আছে ভাইয়া, কারণ এটাও হলো গিয়ে তার মানে সকল এক্টোথার্মিকের মধ্যে সেম ধরনের ক্রাইটেরিয়াগুলো দেখা যায় না বলছে আসলে। এটা একটু আমি কম বুঝছি ভাইয়া, কিন্তু সিটা আমার কাছে মনে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, সিটা কারেক্ট আনসার, ঠিক আছে। বিটা হচ্ছে না, বিটা বাদ, এই নাম্বারটা কারেক্ট আনসার। কিছু কারণ হচ্ছে এখানে বলছে দে পজেস সার্টেন ট্রেটস দ্যাট আর নট কমন টু অল এক্টোথার্মা। সব এক্টোথার্মের মধ্যে কিন্তু আমার সেম ধরনের ট্রেট বা ক্যারেক্টারিস্টিক প্রকাশ পায় না, বার্ডস হচ্ছে ভিন্ন। এখানে বলছে উপরে বলছে যে এই যে বলছে বার্ডস যেটা কিনা এক্টোথার্মিক, কিন্তু এদের স্কিন নাই। সো সব এক্টোথার্মিক কিন্তু সেম ধরনের ক্যারেক্টারিস্টিক বা ট্রেট ফলো করছে না। ইন দ্যাট সেন্স এই নাম্বারটা কারেক্ট। এক্সেপশনাল হিসেবে উদাহরণ, মানে এক্সেপশনাল উদাহরণ হিসেবে এখানে বার্ডটাকে কিন্তু ইউজ করা হয়েছে। বুঝতে পারছি, এইজন্য এটা মানে পার্শিয়ালি হলেও কারেক্ট। ওকে, তাহলে आंसर হচ্ছে এ আর সি। এবার আমরা আসি নাম্বার 22। The digital revolution has given us first time the image in its pure form. ডিজিটাল রেভলিউশনের কারণে আমরা ইমেজ এখন দেখতে পাচ্ছি খুব একটা পিওর ফর্মে, অ্যান ইমেজ উইদাউট বডি, মানে বডি মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ছাড়া আমরা সরাসরি ছবি দেখতে পারি। ওকে, দ্য ইমেজ কনভেড বাই এ পেন্টিং দ্বারা হইতে পারে। অন দ্য আদার হ্যান্ড ইজ অলওয়েজ এ মেটেরিয়াল এন্টিটি, মানে অন্যটা যেটা বডি যেটা এটা হচ্ছে একটা মেটেরিয়াল এন্টিটি। হাউএভার obtrusive, a particular thing that made out of pigments, binders and support, যেটা হচ্ছে যেই মেটেরিয়াল এন্টিটিটা বিভিন্ন ধরনের পিগমেন্ট মানে যে স্কাল্পচারের কথা বলা হচ্ছে, যে স্কাল্পচারটা ওখান থেকে তৈরি হয়, বিভিন্ন সাপোর্ট এবং বাইন্ডার দিয়ে তৈরি হয়। স্কাল্পচার্স ইন টার্ন ইজ অফার্স ফার মোর ফিজিক্যালি অবস্ট্রুসিভ দেন পেন্টিং থেকে স্কাল্পচারটা আরো বেশি অবস্ট্রুসিভ, মানে অবস্ট্রুসিভ যেটা দেখার মানে ধরা যায়, বোঝা যায়, দেখা যায়, যেটা বুঝতে অনেক কষ্ট হয় আর কি। অবস্ট্রুসিভ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। and to the extent ভাইয়া অবস্ট্রুসিভ কি দুর্বোধ্য না? হ্যাঁ, দুর্বোধ্য। পেইন্টিং থেকেও স্কাল্পচারটা আরো বেশি অবস্ট্রুসিভ, এটা বলা হয়েছে। হ্যাঁ, and to the extent that it offers multiplicity of possible viewpoint, মানে ওই স্কাল্পচারটা বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে বিভিন্ন রকম এটার কনটেক্সট আমরা দেখতে পারি, যেটা কিনা ইমেজে থাকে না। এবং এটা বিভিন্ন ধরনের ইমেজ তৈরি করে, মানে ওই স্কাল্পচারটাই বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে বিভিন্ন ইমেজ তৈরি করতেছে। তার মানে ওটা কাইন্ড অফ কমপ্লেক্স সেন্টেন্স গুলো একটু ধরতে টাফ হয়, যেগুলো কমপ্লেক্স সেন্টেন্স আসলে স্কাল্পচার মিন করছে নাকি ওই মিন করছে ওটা বুঝতে পারছি। টু দ্য এক্সটেন্ট দ্যাট ইট অফার্স মাল্টিপ্লিসিটি অফ পসিবল ভিউ পয়েন্টস, এই জিনিসটা একটু বুঝি নাই। মানে স্কাল্পচার হচ্ছে
এটা অফার করে একটা ফিজিক্যালি অবস্ট্রুসিভ ফর্ম, মানে এটা হচ্ছে ফিজিক্যালি একটু কমপ্লেক্স শেপ তৈরি করে, যেটা অনেকগুলো বিভিন্ন ধরনের ইমেজ আমাদের সামনে চোখের সামনে চলে আসে যদি আমরা বিভিন্ন ধরনের ভিউ পয়েন্ট দেখি, বিভিন্ন সাইড থেকে দেখি। অ্যান্ড টু দ্য এক্সটেন্ট ইট অফার্স এ মাল্টিপ্লিসিটি অফ পসিবল ভিউ পয়েন্ট, মানে আমি টপ ভিউ, ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, বিভিন্ন ধরনের ভিউ থেকে বিভিন্ন ইমেজ জেনারেট করতে পারছি। বাট টিপিক্যালি নান অফ দেম আর ইমেজ অফ এ ওয়ার্ক। ঠিক আছে, the physical impression a sculpture makes is more powerful than the imaginistic content, মানে ইমেজ হিসেবে সরাসরি যেটা আমি ওয়ান ডাইমেনশন মানে টু ডাইমেনশনাল ওয়েতে দেখতেছি আমরা ওই পেইন্টিং গুলো, তার থেকে স্কাল্পচারটা আরো বেশি পাওয়ারফুল ইন টার্মস অফ ফিজিক্যাল এক্সপ্রেশন, which seems merely transitory by comparison, কম্পারিজন করার মতোই না এটা। ঠিক আছে, আমরা কম্পারিজন ভাবে দুইটার মাঝখানে করতে পারি না। The digitization of culture has only made it more evident. কালচার ডিজিটাইজেশন করার পরে আমরা যখন এটাকে একটু মানে ডিজিটাইজ ওয়েতে যখন আমরা দেখি, তখন এই ব্যাপারটাকে আমরা আরো এভিডেন্টলি বলতে পারি যে দুই জিনিস, দুইটার মধ্যে আসলে ওরকম ট্রানজিটরি কোনো কম্পারিজন করতে পারি না। দুইটা আলাদা জিনিস, দুইটা আলাদা এন্টিটি। এখন বলছে হুইচ অফ দ্য ফলোইং, এটা দুইটারই একটা কম্পারেটিভ আলোচনা করে তারপর শেষে কনক্লুশন আসলো যে দুইটা আসলে মানে কম্পারিজন করার মতো না, আমরা দুইটাকে মেলাতে পারবো না। ওকে, কোয়াইট স্ট্রেট ফরওয়ার্ড। ঠিক আছে, কোনো শিফটিং হয় নাই। সো হুইচ অফ দ্য ফলোইং বেস্ট অ্যাকাউন্টস ফর দিস স্কাল্পচার ইজ নট অ্যামিনেবল টু ডিজিটাইজ ফর্ম, মানে আমি নিচের কোন অপশনটাকে আমি মানে কারেক্টলি এটাকে জাস্টিফাই করতে পারবো যে স্কাল্পচারকে আমি ডিজিটাইজ ফর্মে নিতে পারবো না, মেনে নিতে পারবো না। মানে এই রাখা যায় a multiplicity of viewpoints can be wildering and lead to the divergent interpretations. Okay, আলফাটা রাখা যায়। Okay, then ভাইয়া এটা আমার কাছে মানে অনেক স্ট্রেট ফরওয়ার্ড মানে সহজ মনে হয়েছে, মানে সি জিনিসটা একদম পুরো স্ট্রেট ফরওয়ার্ড এই কথাটাই বলা আছে পুরো প্যাসেজ ধরে। ফিজিক্যালিটি, ঠিক আছে, স্কাল্পচার মূলত আসলে তার ফিজিক্যালিটি দিয়ে বোঝা যায়, আসলে এটা ডিজিটাইজেশন দিয়ে বোঝা সম্ভব না, এটাই পুরো প্যাসেজ ধরে এটাই বলছে। আচ্ছা, বি নাম্বারটা বাদ, আমি সি রাখলাম, আমি ভাইয়া আপনার কথা আমি সি রাখলাম, ডি নাম্বারটা বাদ দিচ্ছি কারণ দ্য মেটেরিয়াল ডিলস উইথ ফ্লিটিং ইমেজ, দ্য আর্ট ক্যান অনলি বি অ্যাপ্রিশিয়েটেড বাই ফিজিক্যাল না। ই নাম্বারটা কি বলছে, স্কাল্পচার ইজ ইভেন মোর পুরলি সুটেড ফর ডিজিটাইজ ফর্ম, পুরলি সুটেড তো না, থাকবে শুধুমাত্র এ এবং সি। এ এবং সির মধ্যে কোনটাকে আমি মানে বেস্ট ফিট করতে পারি, যে আমি এটাকে আমি লজিক্যালি জাস্টিফাই করতে পারবো স্কাল্পচারকে আমি ডিজিটাইজ ফর্মে নিতে পারছি না। নিতে পারছি না কারণ হচ্ছে ভিউ পয়েন্টস এর এই মানে যেহেতু আমার ইন্টারপ্রিটেশনে মাল্টিপ্লিসিটি অফ ভিউ পয়েন্টস এর কারণে আমি ডিজিটাইজ ফর্ম করতে পারছি না। হ্যাঁ, এইটাকেও আমরা রাখতে পারি। সিটা কি বলছে যে স্কাল্পচার প্রাইমারিলি এক্সার্টস, প্রাথমিকভাবে এটা একটা ইনফ্লুয়েন্স করে থ্রু শিয়ার ফিজিক্যালিটি। এটাও তো ভাইয়া পাওয়ারফুল বলেছ না? হ্যাঁ, এটা একটা মানে একটা পাওয়ারফুল একটা মানে স্কাল্পচার ইমপ্রেশন তৈরি করে যেটা কিনা ইমেজের মাধ্যমে পসিবল না। তাহলে এখন আমরা এই জায়গায় আটকে গেছি, এ এবং সির মধ্যে আমরা কোনটাকে নিতে পারি? ভিউ পয়েন্টের ব্যাপারটাই মানলাম, ঠিক আছে, যে এটা ক্যান বি বিওয়াল্ডারিং এন্ড লিড টু ডাইভার্জেন্ট ইন্টারপ্রিটেশন, বিভিন্ন ধরনের ইন্টারপ্রিটেশন করা সম্ভব। কিন্তু তাই বলে কি আমি স্কাল্পচারটাকে তো অলরেডি আমি বলতেছি যে এটা আমি 3-4 দিক থেকে চিন্তা করলে 3-4 রকম ভিউ পয়েন্ট ইন্টারপ্রিটেশন করতে পারি, তাই বলে কি আমি স্কাল্পচারকে ডিজিটাল ফর্মে নিতে পারবো? না, কারণ হচ্ছে আমি ফিজিক্যালিটি থাকলেই আমার এটা মানে আমার এখানে প্রাইমারি রিজনটা হচ্ছে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের ব্যাপারটা, যে এটা একটা শেপ তৈরি করতেছে, বিভিন্ন পিগমেন্ট বাইন্ডার তারপর সাপোর্ট দিয়ে একটা শেপ তৈরি করছে, একটা মূর্তি তৈরি করতেছে, একটা স্কাল্পচার। সো এটাকে আমরা সরাসরি এটা ফিজিক্যালিটির কারণেই আমরা এটাকে ডিজিটাল ফর্মে নিতে পারছি না, বাট ভিজুয়ালাইজ করা সম্ভব না। এই নাম্বারটা ঠিক আছে, ইন এ সেন্স ঠিক আছে, বাট এই নাম্বারটা দিয়ে কি আমি আমার এই যে মূল কোশ্চেনটা, এই কোশ্চেনটাকে আমি স্যাটিসফাই করতে পারবো কি? সেক্ষেত্রে পারতেছি না। কিন্তু
sculpture is not amenable to digitalized form. এবার কি বুঝতে পারছেন? ভাইয়া আবার একটু হোয়াই স্কাল্পচার ইজ নট, এখানে তো বলছো যে স্কাল্পচারকে কেন ডিজিটাইজ ফর্মে অ্যামেনেবল করা যাবে না, হ্যাঁ, এমএনএল মানে কি যে অন্তর্ভুক্ত করা যাবে না। অন্তর্ভুক্ত করা যাবে না, বা আমি এটাকে মেনে নিতে পারবো না, বা আমি এটাকে জাস্টিফাই করতে পারবো না, কারণ তার ফিজিক্যালিটির কারণে, নট নট তার ভিউ পয়েন্ট থাকতেই পারে, মাল্টিপ্লিসিটি অফ ভিউ পয়েন্ট থাকতেই পারে, বাট কিন্তু ফিজিক্যালিটি বেশি ইম্পর্টেন্ট। ফিজিক্যালিটি ভাইয়া এখানে কিভাবে ইম্পেডিমেন্ট ক্রিয়েট করতেছে? কারণ উপরে এখানে বলছে যে the physical impression sculpture makes it more powerful than its imaginative content which seems merely transitioned by comparison. এর কম্পারিজন করার মতোই না, যদি কম্পারিজন করার মতো নাই হয় তাহলে আমি কেন এটাকে ডিজিটাল ফর্মে নিতে পারবো? পারা কি সম্ভব? সম্ভব না তো। ডিজিটাইজেশন তাহলে কি বোঝাচ্ছে এখানে? ডিজিটালাইজেশন হচ্ছে যে আমরা পিকচার যেটা দেখি আর কি, ছবি যেটা দেখি, পেইন্টিং বা ক্যামেরা ছবি তুলতেছি, ওটা হচ্ছে আমরা একটা সাইড দেখতেছি, ওটাকে আমরা চেঞ্জ করতে পারবো বা মানে মানে ইয়ে করতে পারবো, মানে ওইটার ইন্টারপ্রিটেশন, ওই ছবি ইন্টারপ্রিটেশন আমরা একভাবেই করতে পারি ইন এ সেন্স, ঠিক আছে? কিন্তু যখন আমরা এটাকে স্কাল্পচারের সেন্সে বলতেছি, তখন স্কাল্পচারের সেন্সে আমরা 3-4 সাইড থেকে দেখি 3-4 রকম ইন্টারপ্রিটেশন করতে পারতেছি। সেই জন্য আমি এটাকে যদি ছবি তুলে ডিজিটাল ফর্মে করি, এটা আমি শুধুমাত্র ইন্টারপ্রিটেশনটাকে আমি ডিজিটাল ফর্মে করতেছি, কিন্তু এটার যে মূল ফিজিক্যালিটি, পুরো বডি যে শেপটা আছে, এটাকে তো ডিজিটাল ফর্মে আমি করতে পারছি না। ছবিকে মানে এটা কি ভাই এরকম, আমি যদি একটু আপনাকে শেয়ার করি, সেটা হচ্ছে যে যেমন ইমেজ বা পিকচারকে আমরা চাইলে মানে এটাকে নানান ভাবে আমরা চেঞ্জ করতে পারি, মানে আরেক বিভিন্ন ভাবে এটাকে না 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 না, ইমেজ বা পিকচারকে আমরা একটা ওয়েতে একটা ভিউ পয়েন্ট থেকে বুঝতে পারি। একটা পিকচারকে আমরা একটা সাইড থেকে দেখে ওটার একটাই ইন্টারপ্রিটেশন আনতে পারি, কিন্তু যখন আমরা এটা স্কাল্পচারের কথা বলতেছি, তখন আপনি সামনের দিক থেকে একটা ভিউ পয়েন্ট পাচ্ছেন, আমি পিছন দিক থেকে দেখে আরেক রকম ভিউ পয়েন্ট পাবো না? জি জি জি, সাইড থেকে দেখলে আরেক রকম মনে হয়। এক্স্যাক্টলি। তাহলে সেই হিসাবে আমি এটাকে স্কাল্পচারকে আমি ডিজিটাল ফর্মে অ্যামেনেবল করতে পারছি না, বিকজ অফ সি। ভাইয়া আমার থেকে মনে হয় যে মানে প্যাসেজটা দেখলে প্যাসেজের মধ্যে আসলে দুইটা লাইনই আছে, তো এইজন্য কনফিউশনটা ক্রিয়েট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দুইটাই আছে, ভিউ পয়েন্টের কথাটা বলতে আবার ওইটার কথা বলছে, ফিজিক্যালিটির কথাটাও আসছে। তো কিন্তু আমাদের যদি মানে আমরা যদি বাইরের জ্ঞান না নিই, তাহলে কিন্তু আসলে জিনিসটা হয়ে যায় বাইরের জ্ঞান নিয়ে আসতে, মানে এটা প্যাসেজের মাঝখানে কথাটা আসছে, এই কথাটা আসলে মূলত স্কাল্পচার কি এই জিনিসটা বোঝানোর জন্য, যেটা মাল্টিপল সিটি অফ ভিউ পয়েন্ট তৈরি করতেছে। স্কাল্পচার জিনিসটা হলো এমন, বাট পরের যে লাইনটা এটা আসলে বোঝাচ্ছে যে ডিজিটাইজেশন করা যাবে না। ডিজিটাইজেশন অফ কালচার, এটা ডিজিটাইজেশনটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এটা কি পরিবর্তন বোঝানো হচ্ছে? না না, আমি কম্পিউটারে নেওয়া যাবে কিনা, ইমেজ আকারে নেওয়া যাচ্ছে কিনা। ও আচ্ছা আচ্ছা ভাই, এইটা বললে হ্যাঁ জি ভাই বুঝছি, এবার বুঝছি। এটা তো ওই যে প্রথম বলছে যে ডিজিটাল রেভলিউশন হ্যাজ গিভেন আস ফর দ্য ফার্স্ট টাইম দ্য ইমেজ অফ ইটস পিওর ফর্ম, দ্য ইমেজ উইদাউট বডি। কোনো বডি ছাড়া আমি সরাসরি এটা কম্পিউটার নিতে পারতেছি, ফোনে নিতে পারতেছি, ছবি তুলতে পারতেছি, তাই না? আচ্ছা, অনেক ডিসকাশন হইলো, ইন্টারেস্টিং ডিসকাশন। এটা জটিল আছে কিন্তু এটা। হ্যাঁ জটিল তো আছেই, মানে দেখতেছি মানে খুব ইজি মনে হচ্ছিল, কিন্তু ওই যে ইজি মনে হচ্ছে বাট এটা কনফিউজ, এবং এ এবং সির মধ্যে মানুষজন আটকে যাবে, আটকে গিয়ে ভুল আনসার করবে, বিডিই বাদ দিয়ে দিবে। মানে যারা একটু স্মার্টলি চিন্তা করবে, আর ওই যে আমি যে আপনাদেরকে টেকনিকগুলো বললাম, ওরা যদি মাথায় রেখে যদি প্র্যাকটিস করতে যায়, তাহলে 5টার মধ্যে 3টা ইজিলি বাদ দেওয়া যাবে। সেটা আপনি পারবেন, আমিও পারবো। প্রবলেম হয় দুই জায়গায়, দুইটা অপশনের মধ্যে। ওরা ইচ্ছা করে ওই দুইটা অপশনের মধ্যে একটা প্যাস লাগায় রাখবে, যে দুইটার মধ্যে কনফিউজ হয়ে যাবে যে আমি আসলে কোনটা চুজ করব। ওইখানের মধ্যে আপনার মানে আপনার ব্রেনটাকে ঠান্ডা মাথায় চিন্তা করে আপনি ওখানে টেকনিক্যালি কেমনে কারেক্ট আনসার করতে পারবেন, ওই জিনিসটা হচ্ছে মূল জিনিস। জিআরই পরীক্ষাটা হচ্ছে ওই জায়গাতেই। আচ্ছা ঠিক আছে, এখন একটা কাজ করি, হ্যাঁ অনেকক্ষণ হয়ে গেছে। আমরা হচ্ছে ওই যে থার্ড যে লেকচারটা না, থার্ড লেকচারের শুরুতেই একটা ছোট্ট ইয়ে আছে, কনসেপ্ট আছে, আমি কনসেপ্টটা বলে দিই, এবং থার্ড লেকচারটা আজকে যতটুকু পারি করি, ঠিক আছে? আমি একটু পিছিয়ে গেছি, তো আমি থার্ড লেকচারটা আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইনবক্সে। তো এটা আমি একটু বলি, সেটা হচ্ছে সিপিএ মডেল। তো সিপিএ ইট স্ট্যান্ডস ফর কনক্লুশন, প্রেমাইজেস অ্যান্ড অ্যাজাম্পশনস। 3টা জিনিস মিলে আমার সিপিএ মডেল।
এটা সাধারণত আমরা মূলত আমরা শর্ট প্যাসেজ এবং ক্রিটিক্যাল রিজনিং এর ক্ষেত্রে আমরা এই সিপিএ মডেলটা ইউজ করি। যেহেতু আমরা এই লেকচার নাম্বার 3 থেকে শর্ট প্যাসেজ এবং ক্রিটিক্যাল রিজনিং করা শুরু করব, সো সিপিএ মডেলটা একটু বোঝাটা দরকার আছে। তো দিস মডেল ইজ ইউজ টু আন্ডারস্ট্যান্ড দ্য লোকেশন অফ দ্য কোশ্চেন। এটা ফার্স্ট অংশটা হচ্ছে এই মূল কাজটা হচ্ছে সিপিএ মডেলের মাধ্যমে আমরা কোশ্চেনের লোকেশনটা বের করতে পারি। Usually when we encounter a question, we do not understand where to look. This method will help you to look exactly where to search for the passage. CPM model has 3 stages: assumption, premises or conclusion. তো এখানে আমরা একটু ডিসকাস করি। তো কনক্লুশনের মধ্যে দুই ধরনের কনক্লুশন হয়, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট কনক্লুশন, একটা হচ্ছে ফাইনাল কনক্লুশন। প্রিমাইসেস হয় কয়েক ধরনের, যেমন রিজন, লজিক, সাপোর্ট, এভিডেন্স, কজ ইফেক্ট, এগুলো হচ্ছে প্রিমাইসেস। অ্যাজাম্পশন হচ্ছে একটা থিম, আইডিয়া, রেফারেন্স, জেনারেল ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন, এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাজাম্পশনস। সো প্যাসেজের ক্ষেত্রে শুরুতে একটা অ্যাজাম্পশন দিয়ে স্টার্ট হয়, তারপর তার ভিতরে প্রেমাইসেস থাকে, অ্যান্ড লাস্টলি একটা কনক্লুশন দিয়ে শেষ হয়। আপনারা যতগুলো প্র্যাকটিস দেখছেন, আপনারা সামনে অন্যান্য যে আপনি প্রিস্টনের প্র্যাকটিস যখন করবেন, কাপলান বা ইটিএস এর অফিসিয়াল গাইড করবেন, খেয়াল করে দেখবেন যে প্যাসেজটা যখন ওরা স্ট্রাকচারটা করে, প্যাসেজের মূল স্ট্রাকচার যখন তৈরি করে, তখন তিনটা জিনিস অবশ্যই তারা মেনটেন করে। ফার্স্টে অ্যাজাম্পশন দিয়ে শুরু করে, দেন প্রেমাইসেস থেকে, দেন কনক্লুশন থেকে। আপনি প্যাসেজ সলভ করতে গিয়ে যত ইজিলি, যত কুইকলি, কম সময়ের মধ্যে এই সিপিএ মডেলের মাধ্যমে তিনটা পার্টকে আলাদা করতে পারবেন, তত আপনার জন্য বেটার, তত আপনি কম সময়ে সলভ করতে পারবেন, মানে প্যাসেজটা আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন। তারপর সলভ করার তো পরের হিসাব, পরে আপনি কোশ্চেনটা বুঝবেন, কোশ্চেনটা বুঝার পরে অপশন দেখবেন, সেখান থেকে ট্র্যাপ আনসার অপশন বের করবেন, আরও কতগুলো স্টেপ আছে। ওকে, এগুলো আমরা অলরেডি ডিসকাস করছি এর আগে। এখন আমরা একটু চিন্তা করি যে এই সিপিএ মডেলটাকে আমি একটু আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করি। আমি বিগত 5 বছর ধরে যে পড়াচ্ছি, আমি সিপিএ মডেল এই একটা এক্সাম্পল দিয়ে করাচ্ছি, একটা এক্সাম্পলের মাধ্যমে আমি ক্লিয়ার করাই দিই জিনিসটা। এটা প্রত্যেকটা ব্যাচে আমি একই এক্সাম্পল দিই, একই ঘটনা বলি, আপনাদেরকে আমি সেম ঘটনা বলতেছি, কারণ এর বাইরে অন্য কোনো এক্সাম্পল দিয়ে আসলে সিপিএ মডেলটা বোঝানোটা খুব একটা ইজি না, ডিফিকাল্ট। তো ঘটনাটা আমি বলি, শুনতেছেন তো? মন দিয়ে শুনবেন, একটা সুন্দর ঘটনা, মজার ঘটনা। সবাই শুনতেছেন তো? জি ভাইয়া। আচ্ছা, আমি আগে আপনাদের অ্যাটেনশনটা নিয়ে রাখলাম, কারণ এখন আমি একটা গল্প বলবো আপনাদের। ধরেন আমি সাকিব, ঠিক আছে? আমি এখন ঢাকাতে এখানের মধ্যে আপনাদের ক্লাস নিচ্ছি, বা আমি ধরেন জব করতেছি, বা আমি বিভিন্ন কাজ করতেছি। আমি মফস্বল থেকে, গ্রাম থেকে উঠে আসছি। তো গ্রামে যখন আমি ছিলাম, তখন ইন্টার পর্যন্ত আমি গ্রামে পড়াশোনা করছি, তারপর আমি ঢাকায় এসে পড়াশোনা করছি। ধরেন এটা আমার রিয়েল লাইফের কথা বলতেছি না, আমি জাস্ট এমনি একটা মেটাফরিক্যাল একটা গল্প বলতেছি। এখন আমি যখন চলে আসি, তখন আমার কিছু ফ্রেন্ড, আমার ওখানের মধ্যে গ্রামে যারা আমার ফ্রেন্ডরা ছিল, ঠিক আছে, তো একসাথে ছোটবেলায় খেলছি টেলছি। এখন যখন আমরা আমি যখন ঢাকায় চলে আসছি, তখন ও থেকে গেছে আমার একটা ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড। তো ওর বাপের হচ্ছে, ওদের দাদার ভিটা বাড়ি আছে, জমি টমি আছে, ধান ক্ষেত আছে, পুকুর আছে, ঠিক আছে, এগুলোর জন্য তো তার থাকতে হবে। ও বেশি পড়াশোনা করে নাই, ও ইন্টার পর্যন্ত পড়াশোনা করে বাবার ব্যবসাতে লেগে গেছে। এখন আমি এক্সকিউজ মি, এখন আমি যেটা করলাম, যে ধরেন আমি ঢাকায় আসলাম। এখন ঢাকায় আসার পরে 3-4 বছর হয়ে গেছে। তো কোন একটা অফিসিয়াল কাজে আমাকে বললো যে, মানে আমার গ্রামের বাড়ি এলাকার দিকে একটা কাজে যেতে বললো। আমি চিন্তা করলাম যে অনেক বছর হয়ে গেছে যাই না, তাহলে এই অফিসের কাজের ফাঁকে যাই, একটু ঘুরে আসি। ছোটবেলায় যখন যেতাম, বা এর আগে যখন মানে গ্রামের দিকে ছিলাম, তখন ঢাকা থেকে গ্রামের দিকে যেতে গেলে অনেক সময় লাগতো। ওই মাঝখানে অনেকগুলো ছোটখাটো নদী, বা হচ্ছে ওই টাইপের কি বলে, বিল টিল, এগুলা নৌকা দিয়ে পার হইতে হইতো। তারপর হচ্ছে গিয়ে ভাঙা রাস্তা ছিল, রিক্সা দিয়ে পার হইতে হইতো, হেঁটে হেঁটে যেতে হইতো, অনেক সময় লাগতো। তখন এরকম বাস, ট্রেন, এরকম পাকা রাস্তা ছিল না। এখন যখন আমি গেলাম, এখন দেখলাম যে রাস্তা বেশ পাকা হয়েছে। তো এখন এখানের মধ্যে খুব ইজিলি ওই বাস যায়, ওই যে ওই হানিফ শ্যামলী বাসগুলো এখন যায়, সরাসরি যায়। তো আগে যেখানে 6-7 ঘন্টা লাগতো, এখন এখানে মধ্যে 3 ঘন্টা বা 2 ঘন্টায় যাওয়া যায়। তো ঠিক আছে, আমি গেলাম, গিয়ে দেখলাম যে ওখানের মধ্যে আপনার ওই যে রিক্সা এখন উঠে গেছে, এখন যে অটো টটো চলে, সিএনজি চলে। আমি দুপুরের মধ্যে চলে গেছি আমার বাড়িতে। তো অফিসিয়াল কাজটা সেগুলো শেষ করলাম, বিকালের দিকে রেস্ট টেস্ট নেওয়ার পর চিন্তা করলাম, যাচ্ছে আমার দোস্ত আসছে, তো ফ্রেন্ড আছে, একটু যাই, একটু খোঁজ খবর নেই। আমি তো গেলাম ওর বাসার ওদিকে, আমি গেলাম, গিয়ে ও ডাক দিলাম, ও নাম ধরে ডাক দিলাম। তো ইউজুয়ালি আমরা যেটা জানি যে আমাদের গ্রামে তো যখন ঢাকা শহরের ল্যাঙ্গুয়েজে তো আমরা নর্মালি কথাবার্তা বলি, বা গ্রামের ল্যাঙ্গুয়েজে তো একটু গ্রামের টান থাকি।
তা আমি আর কি যখন গ্রামে গেছি তখন ওদের সাথে কথা বলতে গিয়ে একটু টান চলে আসছে। আমি বললাম, কিরে কই রে তুই, আসস বাড়িতে আসস? এখন একটা মেয়ে বেরোইছে, একটা মহিলার মতো মেয়ে, মিডল এজ, কোলে হচ্ছে বাচ্চা। তো আমি বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, ওর ওয়াইফ হইতে পারে বা ওর বাচ্চা। আমি বললাম, কই গেছে? তখন সে বললো যে উনি তো হচ্ছে ওই মোড়ে ওইখানের মধ্যে গিয়ে আড্ডা দিতেছে, চায়ের দোকানে বই আছে, ওইখানে গেলে আপনি পাইবেন। ঠিক আছে আমি যাই। তো যেটা হয় যে আপনার গ্রামের দিকে যারা মানে ছোটবেলা থেকে বড় হয়েছেন বা যদি আপনারা যান মাঝে মধ্যে, যদি বিভিন্ন সময় যদি যান গ্রামের দিকে, তো ওইখানের মধ্যে কিছু মোড় আছে, ওখানে বলে মোড় বলে কয়েকটা রাস্তা মিশছে এক জায়গায়। তো ওইখানে দেখা যায় চায়ের দোকান থাকে, ওখানে ক্যারাম খেলে, ওখানে টিভিতে মানুষজন দেখে, খবর দেখেন, হ্যাঁ, বয়স্ক চাচারা ওখানের মধ্যে বসে আড্ডা দেয়, তাস খেলে থাকে না এরকম। ওই জায়গাটা বলে যে মোড়। তো ওই যে মোড়ে আছে, মোড়ে যান, মোড়ে যায় হেঁটে পাইবেন। ঠিক আছে আমি পরে গেলাম, সন্ধ্যা হয়েছে, গিয়া দেখলাম যে ও এমনি বইয়া মানে তাস টাস খেলতেছে। ডাকলাম, আমার দেখে কি খুশি, আরে দোস্ত কিরে কই তুই এলি, কি অবস্থা, একদিন পরে আমার কথা মনে পড়ছে তোর, আয় বব এই রে ঢাকাতে আমার দোস্ত, এর চা দিন তো ভালো করে চা বানাম। আমি বলতেছে ঠিক, কি অবস্থা তোর, কেমন আছে এই সেই। এখন আমি বললাম যে চলতেছে আর কি। তো আসলাম কাজে, তো এখানের মধ্যে ব্যাখ্যা মানে বলতেছি যে এখন দেখতে আসলাম, তোকে দেখতে আসলাম, দেখলাম যে বউ আছে, বউ লোকে দেখা করলাম, বাচ্চা তো বা সুন্দর ভালো একটা বাচ্চা মেয়ে আছে, আর কি চলতেছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে তো এখন দিনকাল কেমন চলতেছে। সো একটু খেয়াল করে দেখেন, এখন কিন্তু মানে মূল ব্যাপারটা শুরু হচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করছি যে সে কেমন আছে। এখন ইউজুয়ালি যে জিনিসটা হয় যে আমরা ঢাকা শহরে যখন আমরা কিন্তু প্রচন্ড ব্যস্ত থাকি, প্রয়োজন ছাড়া আমরা কারোর সাথে কথাই বলি না, ফোনে জাস্ট অল্প 2-3টা কথায় কাজ সারি, বা দরকার হলে হোয়াটসঅ্যাপে বা আমরা মেসেঞ্জারে 2-3টা কথা বলে কাজ শেষ করে ফেলি। যেহেতু আমরা গ্রামের দিকে, তারা তো হচ্ছে কি কাজের পরে, সারাদিনের কাজের পরে অনেক সময় পায় আড্ডা টাড্ডা দেয়, এবং ওরা একটু দীর্ঘ টাইপের, মানে ওরা অনেক কথা বলে, ঠিক আছে, দরকার আছে বেশি কথা বলে। যখন জিজ্ঞেস করলাম যে তুই কি অবস্থা, তো কেমন চলে দিনকাল, তো সে আর কি বলা শুরু করছে, আরে দোস্ত কইস না, গেল বছরের আগের বছর যে কি বিপদের মধ্যে আসিলাম, তখন আছে আমি ওখানে ওই সময়টাতে আমি অনেক ঝামেলার মধ্যে ছিলাম। কি ঝামেলা ছিল, ওই নতুন নতুন বিয়ে করলাম, কিন্তু ওই সময় আসলে টাকা পয়সার বেশ ঝামেলার মধ্যে ছিল। কিরকম ঝামেলার মধ্যে ছিল, তো বলতেছে যে আমি ওখানের মধ্যে ওই বছরটায় ওই মৌসুমে বৃষ্টি হয় নাই, ওই মৌসুমটা খরা গেছে, তো ওই মৌসুমে বৃষ্টি হয় নাই, আমি ধান টান কেমনে রোপণ করবো, কেমনে ইয়া করবো, খুব বিপদের মধ্যে ছিলাম। তো বৃষ্টি হয় নাই। তারপরে ওই সময়টায় হচ্ছে ধানের যে বীজ ঢাকা থেকে আমরা যে নিয়ে আসি, প্রতি বছর যে নিয়ে আসে, ওগুলা বীজ একদম ভালো ছিল না, মরা বীজ ছিল, ছোটোখাটো বীজ ছিল। ওই বীজগুলো আমি বেশি দাম দিয়ে কিনতে হয়েছে। হ্যাঁ, তারপরে এই টাকা দিতে গিয়ে আমাকে লোন করতে হয়েছে, ব্র্যাক ব্যাংক থেকে আমাকে লোন করতে হয়েছে। তারপরে ওই সময় এর মাঝখানে আমার গরু গেছে একটা মইরা, আমার একটা বলদ মরে গেছে। এখন আমি কি করতাম, পাশের বাড়ির যে পাশের গ্রামের এক জমি আছে, মাতবর আছে, মাতবর চাচার কাছ থেকে একটা বলদা দাঁড় করে লইছি, লইয়া ওইটা দিয়ে আমি হাল চাষ করছি। তারপরে আরো কি কি সমস্যা হয়েছে, ওইখানের মধ্যে আমাদের যে একটা যে কৃষি অফিসার থাকে না, কৃষি অফিসার টাইপের, তো এ আর কি এমন মানে সরকারি চাকরি করে, মানে এমন হারামির কতক্ষণ গালিগালাজ করলো, করে বললো যে সারা বছর ঢাকায় থাকে, মাসে সারাটা মাস ঢাকা থাকে, সপ্তাহে মাসে 1-2 দিন আসে, এর খুঁজে পাই না। এখন এই মাঝখানে ধান ঠিক মতো হইতেছে না, কেমনে কি করব, হ্যাঁ, ধানের মধ্যে পোক ধরছে, পোকের কারণে ধান অর্ধেক নষ্ট হয়ে যেতেছে, কি যে করতাম, এই পুরা হিস্ট্রি বলতেছে। তারপর কি বললো যে আমার অনেক বড় লস টস হয়েছে এই গেল বছর। এবার মাশাআল্লাহ একটু ভালো হয়েছে। কি ভালো হয়েছে, যে এবার বৃষ্টি ঠিক টাইমে হয়েছে। তারপর আমি যে ধানের যে বীজ এবার কিনলাম, এবার বীজটা ভালো ছিল। তারপর আমি হচ্ছে কিছু ব্র্যাক ব্যাংক থেকে লোন করছিলাম, তো এর মাঝখানে আমার ওই বউর বাচ্চা হইব, তো ওই সময়টায় তো একটু বিপদের মধ্যে ছিলাম, বাচ্চা হয়েছে। তো হওয়ার পরে হচ্ছে কিছু টাকা পয়সা দিয়ে আমার বউরে সেলাই মেশিন কিনে দিচ্ছে। তো সেলাই মেশিন দিয়ে ওই ঘরের মধ্যে কিছু টেলারের কাজ কাম করে, ওটা মানে নিজে নিজে কিছু ইনকাম করতেছে। আর আমি যে টাকা লোন করছি ওটা দিয়ে আমি একটা বলদ কিনছি, একটা গাই কিনছি, ওইটা আবার 6 মাসের মধ্যে আবার বাছুর দিচ্ছে, ওইটা আবার একটু বড় হইতেছে, ওইটা আমি এবার সামনে হাটে ঈদে কুরবানি দিয়ে বেচবো। তারপর বলতেছে যে তারপরে যে একটা নতুন কৃষি অফিসার আসছে, সে হলো গিয়া মোটামুটি বেশ ভালো, খুব ভালো স্যার আমাদের। ওই আমরা ওই যে বটতলা আছে না, আমাদের খেলতাম বটতলায়, ওই বটতলায় শুক্রবার দিন আমগুলো নিয়ে বসা
ওই কেমনে ধানের কোন সময় পানি দিতে হইব, ধানের মধ্যে কি পোক ধরলে কি ওষুধ দিতে হইব, তারপরে ওই কি করলে কি হইব, এগুলো আমাকে সব শিখাইছে। তারপর আমরা আবার 4-5 জন আশেপাশের লোকজন এইবারই ওইবারই মিলা আমরা টাকা জমাইয়া একটা শ্যালো মেশিন দিচ্ছি। শ্যালো মেশিন দেওয়ার পর বৃষ্টিতে হয়েছে, বৃষ্টি না হইলেও রাতের বেলা আমরা শ্যালো মেশিন দিয়ে ওই পানি দিছি। তো মোটামুটি হচ্ছে গিয়ে ধান ভালো হয়েছে। ধান ভালো হওয়ার পরে ওইটা বাজারে বিক্রি করছি, ভালো ভালো দাম পাইছি। তো ওখান থেকে লোন টোন শোধ করছি। শোধ করার পরে আমি ওখান থেকে আরো 2টা বাছুর গাভী কিনছি। এখন আমার বাড়ির পাশের ছোট একটা গরুর খামারও হয়ে গেছে, এখন 4-5টা আছে আর কি। তারপরে ওইগুলো গিয়া আমার তার আগের বছরে গেল বছর কিছু ইয়া ছিল, কি বলে দাঁড়টার ছিল, দাঁড়টার শোধ করছি। করে আমি এখন এগুলো বিক্রি করার পরে ধান টান বিক্রি করছি, করে টাকা পয়সা ভালোই আসছে। এখন মোটামুটি আমি এখন বেশ ভালোই আছি। সো এই হচ্ছে তার ঘটনা। ওকে, সো আই আস্কড হিম লাইক হাউ হি ইজ ডুইং নাও। সো সে আমাকে 2 বছর আগের কাহিনী বললো, গত বছরের কাহিনী বললো, বলে এখন আমাকে বললো যে সে এখন ভালো আছে। তো ঢাকা শহরে হইলে তো আমরা আসলে এত হিসাব কিতাব করে, মানে এত ইয়া করে তার আসলে বলি না, আমরা স্ট্রেট অল্প কথা শেষ করে ফেলি। গ্রামের মানুষ বলে তারা আর কি একটু সহজ সরল টাইপের অনেক কথা বলে ফেলছে। এখন এই গল্পটা কেন বললাম, এই গল্পটা পড়ার পিছনে আমার সিপিএ মডেলটা মূলত আছে। সেটা হচ্ছে এরকম, হ্যালো আপনারা শুনতে পাচ্ছেন তো এতক্ষণ ধরে আমি কি বলছি? জি ভাইয়া। আচ্ছা, গল্প কেমন লাগছে? ইন্টারেস্টিং? জি ভাইয়া, মজা লাগছে। আচ্ছা, এবার ভালো লাগছে ভাইয়া। ভাইয়া আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। একটু জানতে চাই। জি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা। কুমিল্লার। আমরা কুমিল্লার, তো ওই জন্য আপনার কথাই বুঝতে পারছি সম্ভবত কুমিল্লার আশেপাশেই হবে। হ্যাঁ, তবে আমি কুমিল্লা থেকে। আচ্ছা, তো ব্রাহ্মণবাড়িয়া আমরা যে একটু বিখ্যাত টাইপের লোক, পেপারে পত্রিকা ফেসবুকে আমাদের নাম দিন পর পর আসে আর কি, আমরা বেশ বিখ্যাত। সো এখন আমরা একটু চিন্তা করি যে এখানে এই গল্পের মধ্যে অ্যাজাম্পশনটা কোথায় আছে। অ্যাজাম্পশনটা হচ্ছে, সো হি অ্যাকচুয়ালি ক্রিয়েটেড এ থিম, যে 2 বছর আগে কি হয়েছিল একটা থিম সে জেনারেট করছে, এবং সে এখানের মধ্যে কিছু জেনারেল ইনফরমেশন দিচ্ছে, তার ওয়াইফের কথা, বা হচ্ছে মানে তার হচ্ছে ওই সময় বৃষ্টি হয় নাই, বা ওই সময় যেই হচ্ছে ফসল খারাপ ছিল, এগুলো হচ্ছে জেনারেল ইনফরমেশন। এক্সট্রা ইনফরমেশন হচ্ছে তার গরু টরু মরে গেছে, এগুলো হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। সে কিছু আইডিয়া জেনারেট করছে, কিছু প্রবলেম সে জেনারেট করছে, কিছু রেফারেন্সের কথা বলছে, এবং সেই রেফারেন্সের মধ্যে ছিল লাইক আমি যদি বলি যে ওই গরু মরে গেছে, বা হচ্ছে কি বলে যে ওই কৃষি অফিসে ঠিক মতো আসে নাই। তো এই ধরনের কিছু অ্যাজাম্পশন গুলো দিয়ে ওইটার যে নেগেটিভ ইম্প্যাক্ট গুলো হয়েছিল সেটাকে সে দাঁড় করাইছে, এবং সেখান থেকে পরবর্তীতে লাস্ট ইয়ারে যে কিছু মানে তার যে ভালো হওয়ার, যে ভালো এখন যে ভালো দিন কাটাচ্ছে, এটার পিছনে যে সকল প্রেমাইস গুলো ছিল সেই প্রেমাইস গুলোকে সে আমার সামনে উপস্থাপন করছে। লাইক সে কিছু রিজন দেখাইছে যে রেইন হচ্ছে একটা রিজন, বৃষ্টি হয়েছে। সে একটা লজিক দেখাইছে যে ওই সময় সে কিছু লোন করছে না, ধরেন লজিক বলতে আমি কি বোঝাই, মানে ধরেন এখানে কৃষি অফিসার, হ্যাঁ কৃষি অফিসারের কথা বলতে লজিক একটা এটা বলতে পারি। হ্যাঁ, সাপোর্ট হিসেবে বলতে পারি যে ধানের বীজটা দেখতে ভালো ছিল, ঠিক আছে, এভিডেন্সটা আমরা একই রকম ভাবে বলতে পারি। তারপরে কিছু কজ ইফেক্টের কথা সে বলছে যে অমুক ঘটনা ঘটছে তার কারণে এটা হয়েছে, কিছু গরু কিনছিল পরে সে আবার বাছুর দিচ্ছে, সেগুলো আবার বিক্রি করতে পারে, চান্স আছে। তারপরে সে হচ্ছে মানে আবার কি যেন বললাম, এই যে মানে বুঝতে পারছেন বিষয়টা আমি কি বলতে চাচ্ছি, যে কিছু রিজন, লজিক, সাপোর্ট, এই ব্যাপারগুলোকে সে আমার সামনে তুলছে। সে এই প্রিমাইসেস গুলো কিন্তু যখন সত্যি হবে, অ্যাজাম্পশন গুলোর উপর ভিত্তি করে, এটার উপর বেস করে মূলত আমার প্রেমাইসেস গুলো সে তৈরি করছে, এবং প্রেমাইসেস যখন ট্রু হবে, ইন টার্মস অফ ট্রু, তখন অ্যাকচুয়ালি আমি কনক্লুশনে আসতে পারি, এবং কনক্লুশনটাকে আমি 2 ভাগে ভাগ করতে পারছি। একটা হচ্ছে ইন্টারমিডিয়েট কনক্লুশন, হচ্ছে ফাইনাল কনক্লুশন। তো ইন্টারমিডিয়েট কনক্লুশনটা হচ্ছে আগে ঘটে, ফাইনালটা পরে ঘটে। যেমন ইন্টারমিডিয়েট কনক্লুশন বলতে আমরা বলতে চাচ্ছি যে সে ফসলটা বিক্রি করছে, সে টাকা ইনকাম করছে, সেটা আসছে, সেভিং করছে, আবার সে টাকা কিছু শোধ করছে, লোন শোধ করছে ব্যাংকে। হ্যাঁ, এইগুলো হচ্ছে তার ইন্টারমিডিয়েট কনক্লুশন। সো আমি যদি বলি যে লোন শোধ করার ব্যাপারটা হচ্ছে ইন্টারমিডিয়েট কনক্লুশন, এবং ফাইনালি সে যে এখন হ্যাপি আছে, সে হ্যাপি হওয়াটা হচ্ছে তার ফাইনাল কনক্লুশন। এইভাবে কিন্তু সে প্রত্যেকটা ঘটনাকে একটা একটা করে প্রকাশ করে অ্যাজাম্পশন থেকে প্রেমাইজ, এবং প্রেমাইজেস থেকে কনক্লুশনের মধ্যে শিফট হচ্ছে। যখন আমরা এটাকে একটা প্যাসেজের মাধ্যমে চিন্তা করব, তখন দেখবো যে প্যাসেজের শুরুতেই কোনো একটা থিম, একটা আইডিয়া, যেটা আবার ওই একই জিনিসে চলে আসতেছে। আমি 2 ক্লাস আগে বলছিলাম একটা টপিক, তারপর সেখান থেকে একটা স্কোপে আসে, ওই টপিক স্কোপের মধ্যেই কিন্তু আমার একটা থিম আসে, একটা আইডিয়া আসে।
তো অথর কিন্তু তার লেখার মধ্যে প্রথমে এই টপিক, থিম, আইডিয়াকে আস্তে আস্তে জেনারেট করে, তারপর সেখান থেকে সে কয়েকটা পার্ট পোর্শনে ভাগ হয়ে যায়। আইদার সে কোনো একটা সায়েন্টিফিক কোনো একটা আউটকামের পজিটিভ নেগেটিভ নিয়ে চিন্তা করে, অথবা কোনো একজন ব্যক্তির ভালো দিক খারাপ দিক নিয়ে চিন্তা করে, বা তার লাইফ স্টোরি চিন্তা করে। যেমন চপিং দ্য পিয়ানিস্টের কথা আমরা যদি দেখি আজকে, যে সে আমরা তাকে চিনি একরকম ভাবে, কিন্তু অথর ক্লেম করতেছে আরেকরকম ভাবে, সেটা ওই ক্লেম করার পিছনে সে কারণ দেখাচ্ছে। তো এই যে শিফট গুলা হচ্ছে, আমরা কিন্তু যখন প্যাসেজ সলভ করতে যাই, আমাদের ভার্বালে ভালো করতে গেলে, যদি ভার্বালে আমরা ভালো করতে চাই, সবার আগে কিন্তু প্যাসেজটাকে আমাকে বুঝতে হবে যে শিফট কোন দিকে যাচ্ছে, অথর কোন দিকে তার কথাটাকে ঘোরাচ্ছে, কোন দিকে সে রাইট রং পজিটিভ নেগেটিভ প্রস এন্ড কনস কোন দিকে নিয়ে যাচ্ছে। এবং এই নিয়ে যাওয়ার পিছনেই কিন্তু তার প্রত্যেকটা কথার পিছনে, লিখার পিছনে রিজন, লজিক, সাপোর্ট, হুইচ মিনস ইন এ সাম আমরা বলতে পারি প্রেমাইজেস গুলো সে উত্থাপন করে। সেই প্রেমাইজেস গুলো যখন উত্থাপন করবে, তখন সেই প্রেমাইজেস থেকে আমরা আস্তে আস্তে একটা কনক্লুশনের মধ্যে চলে যাই, অথর নিজেই চলে যায় সেই কনক্লুশনে, এবং কনক্লুশনে গিয়ে একটা সাইড সে চুজ করে, অথবা কোন একটা আদার সাইডটাকে সে এখানে ফোকাস করে, থার্ড পার্টি কোনো একটা ইনফরমেশন এনে সে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করে। বা এমনও হইতে পারে সেটা ওপেন এন্ডেড হিসেবে রেখে দেয়, আমাকে কোশ্চেনে বলতে পারে যে অথর এই আর্গুমেন্টটাকে আমরা কিভাবে জাস্টিফাই করতে পারি। সে হয়তো জাস্টিফাই, প্যাসেজে হয়তো জাস্টিফাই করবে না, নাও করতে পারে। ইটিএস হয়তো সেখানের মধ্যে কিছু গ্যাপ রেখে দিল আমার জন্য, রেখে দিয়ে বললো যে আপনি এই মুহূর্তে অথরের জায়গায় থাকলে এটাকে কিভাবে জাস্টিফাই করবেন, তখন আমি অপশন দিয়ে খুঁজে বের করবো। আমি কথাগুলো বুঝতে পারতেছেন তো, যে কিভাবে ইটিএসটা কোশ্চেন তৈরি করতেছে। তো প্যাসেজ সে তৈরি করবে, সেখান থেকে কোশ্চেন জেনারেট করবে, সেখান থেকে অপশন জেনারেট করবে। আমাদের যদি এই স্টেপগুলো যদি খুব প্র্যাকটিস করে করে নিজেরা যদি বাসায় প্র্যাকটিস করে, এবং বুঝে বুঝে প্র্যাকটিস, এমনি না, এমনি হুদাই প্র্যাকটিস না, বুঝে বুঝে প্র্যাকটিস করেন, তাহলে আই থিঙ্ক আমি যেভাবে আপনাদেরকে যে গাইডলাইন দিচ্ছি বা যেভাবে যে ওয়েতে বলতেছি, আশা করি আপনারা ভালো করবেন। সো আমি যেভাবে বলি সেটা একটু মন দিয়ে শোনেন, বা একটু এটা মেনটেন করার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, হ্যাঁ, তারপরে সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করেন, আই থিঙ্ক আপনারা ভালো করবেন। জি ভাইয়া। আচ্ছা, তো আমরা একটু প্র্যাকটিসের মধ্যে যাই, ঠিক আছে? অনেক কথা বললাম, কটা বাজে? 10:52। প্র্যাকটিস শুরু করি। বেশি না, আজকে 2-3টা প্র্যাকটিস করি। এই শিটটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, এখানে মেবি টোটাল 12 থেকে 14টা আছে। তো এখন আমরা যেগুলো করব এগুলো হচ্ছে শর্ট প্যাসেজ অ্যান্ড উইথ সাম ক্রিটিক্যাল রিজনিংস। সো এখন থেকে যে সকল প্যাসেজগুলো থাকবে সেগুলো হবে খুবই ছোট ছোট, 4 থেকে 5 লাইন বা 2-3 লাইনের, এবং এখানে প্রেমাইজেস বলতে গেলে থাকবেই না, বলতে গেলে এখানে হিডেন প্রেমাইজেস থাকবে। সো আমাকে হিডেন প্রেমাইজেস থেকে হিডেন প্রেমাইজেসটা বুঝে ওটাকে আন্ডারস্ট্যান্ডিং করে দেন কোশ্চেন থেকে আমাকে আনসার বের করতে হবে। সো এতক্ষণ পর্যন্ত লাস্ট 2টা ক্লাসে বা আজকের ক্লাসের অর্ধেক পর্যন্ত আমরা যা যা করছি, সেখানে কিন্তু প্যাসেজে মোস্ট অফ দ্য ইনফরমেশন দেওয়া ছিল, সেখান থেকে আমাকে খুঁজে বের করতে খুব একটা কষ্ট পোহাতে হয় নাই। বাট এখন থেকে যেগুলো করব সেগুলো কিন্তু পিওরলি মাথার মধ্যে নিয়ে টেকনিক্যালি এবং লজিক্যালি আমাকে রিজনিং করে বের করতে হবে, এটা আমি আগে থেকে আপনাদেরকে বলে রাখি। সো এই ধরনের কোশ্চেনগুলো হচ্ছে ছোট ছোট কোশ্চেন, কিন্তু পারলে আপনার জন্য অনেক বেনিফিট। বিকজ আমি ওই যে যখন আপনাদেরকে বলছিলাম যে টোটাল 20টা কোশ্চেনের মধ্যে আমার 10টা কোশ্চেন থাকবে আরসি, এই 10টা কোশ্চেনের মধ্যে আমার এই 4টা হচ্ছে লং প্যাসেজ, বাকি 6টা হচ্ছে শর্ট প্যাসেজ। এই শর্ট এবং মিডিয়াম প্যাসেজ 6টার মধ্যে যদি আপনি ঠিক মতো প্র্যাকটিস করে যদি আপনি এখান থেকে 4 থেকে 5টাও যদি কারেক্ট করতে পারেন, আপনার জন্য কিন্তু হিউজ একটা বেনিফিট, হিউজ বেনিফিট। আমি ওই যে এর আগে বলছিলাম, ধরেন আপনি একটা সেকশনের মধ্যে আপনার টিসি হচ্ছে 6টা, তো এখানের মধ্যে এসি হচ্ছে 4টা, আর এদিকে হচ্ছে আরসির মধ্যে আমার লং প্যাসেজ, মিডিয়াম প্যাসেজ এবং শর্ট প্যাসেজ, লং প্যাসেজ থাকতেছে 4টা, আর আপনার মিডিয়াম প্যাসেজ থাকতেছে আপনার 3টা, আর শর্ট প্যাসেজ থাকতেছে আপনার 3টা। এখন আমি যদি মিডিয়াম প্যাসেজ শর্ট প্যাসেজের উপর যদি একটু ফোকাস করি, এখান থেকে ধরেন আপনি 6টার মধ্যে ধরেন আপনি একটু ভালো প্র্যাকটিস করে যদি 4টা যদি কারেক্ট করতে পারেন, টিসিতে যদি আপনি এখান থেকে 3টা কারেক্ট করেন, এসিতে যদি আপনি এখান থেকে 4টার মধ্যে 3টা কারেক্ট করেন, আমি কমাই ধরতেছি, ভালোগুলো তো আলহামদুলিল্লাহ আরো ভালো। লং প্যাসেজের মধ্যে 4টা আছে, ওইটার আমি টেকনিক পরে লাস্টের দিকে বলে দেবো, যে এখান থেকে আমি ধরেন লং প্যাসেজ যদি টাইম শর্ট থাকে তখন সেখান থেকে আমরা অল্প কিছু 1টা-2টা নিলাম, সেখানে তখন যদি একটাও যদি কারেক্ট হয় তাহলে সেক্ষেত্রে কি হলো, 3-3 6 আর 5 11। দেখেন তো কত বড় একটা বুস্ট হয়েছে, 11। আরেকটা সেকশনে যদি আপনার 10ও পান, ধরলাম 10, 21,
which means 151. জাস্ট আপনি কিচ্ছু না, আপনি জাস্ট টেকনিক্যালি ভার্বালটা সলভ করেন, আপনার 150 প্লাস এমনি চলে আসবে। আমি আপনাকে এটা ব্রেকডাউন করে বলতেছি, বাকিটা হচ্ছে আপনার প্র্যাকটিসের উপর। আপনি যখন যেই বিষয়টা উপরে যেটাতে ভালো পারবেন, ওটা যদি আপনি ভালো মতো এটার উপর ফোকাস করে প্র্যাকটিস করেন, আই থিঙ্ক ওটার আপনার যে কি বলে যে সাকসেস রেটটা বাড়বে। এখন আপনি মানে পুরো 20টার উপরে আমি যদি সাকসেস রেট চিন্তা করতে যাই যে আমার এখন 20টা কোশ্চেন সলভ করতে গেলে 4 থেকে 5টা হচ্ছে, আমাকে যেতে হবে 20টা কোশ্চেনের মধ্যে 10টা সলভ করতে হবে বা 12টা সলভ করতে হবে, এরকম একটা লম্বা জাম্প দিলে কিন্তু আপনি পারবেন না, ভুল হবে আপনার স্ট্র্যাটেজি তখন ভুল হবে। আপনার স্ট্র্যাটেজি করতে হবে এরকম যে আমার আরসি কয়টা আছে, টিসি কয়টা আছে, এসি কয়টা আছে, কয়টার মধ্যে আমাকে কয়টা পারতে হবে, কয়টা সলভ করতে হবে, কয়টা কারেক্ট করলে আমি টোটাল কত আনতে পারি। এভাবে আপনি যখন ভেঙে ভেঙে করবেন। আমরা তো এখনো টিসি আর এসি তো এখনো করি না করি নাই, আমি এটা বলতেছি, আমি এটা সামনে যখন করাবো তখন এটা আমি ডিসকাস করবো, টিসি এসি আমরা যখন সলভ করবো তখন ডিসকাস করবো। আমি জাস্ট এমনি বলতেছি যে আমরা এই টেকনিকে যদি আমরা আগাই তাহলে আমাদের স্কোর ইনক্রিজ হওয়ার চান্স অনেক বেশি হবে। আর টিসিএসসির জন্য কিন্তু ওয়ার্ড খুবই জরুরি। আমার এই যে 7:30টার সময় যে ব্যাচটা চলতেছিল, যে এই ব্যাচটা কিন্তু নেক্সট উইকে টিসি শুরু করব, এই ব্যাচের অবস্থা খুব একটা ভালো না। মানে আমি ওদের সাথে যেটা কথা বলে বুঝলাম, আমি ওদেরকে যে অ্যাসাইনমেন্ট দিছি বা যে ওয়ার্ডগুলো পড়তে বলছি, ওরা মানে ম্যাক্সিমাম অনেকে শেষ করতে পারে নাই। তো নেক্সট উইকে ওরা এমনি ধরা খাবে। মানে ওরা যদি মানে না পারে তখন কিন্তু কিছু করার নেই, আমারও কিছু করার নেই। আমি যথেষ্ট টাইম দিচ্ছি তাদেরকে, প্রায় 1.5 মাসের উপর টাইম দিচ্ছি ওয়ার্ড করার জন্য। সো আমি ক্লাস আজকে তো 3 নাম্বার ক্লাস, টিসি এবং এসির ক্লাস হবে 7 নাম্বারে 8 নাম্বার 9 নাম্বারের ক্লাসের দিকে। তো এর মাঝখানে কিন্তু হিউজ টাইম আছে আপনাদেরকে, যে আমি ইয়া দিছি যে পড়ার জন্য, ওগুলো কিন্তু আপনারা করবেন এখন থেকে ভালো মতো পড়েন, নাহলে টিসি এসি যখন পারবেন না, যখন ওয়ার্ড বুঝবেন না, তখন মাথা চুল ছিটতে ইচ্ছা করবে। ভাইয়া ওয়ার্ড ভোকাবুলারির জন্য কোনটা আগে দিয়ে শুরু করবো, কি ম্যাথসটা নাকি? ভাইয়া এটা কে বলছেন আমাকে বলেন, ব্যারন কে বলছেন আমাকে বলেন তো, কি কথা বলতেছেন? নীলাপু? আমরা দুইজনে কথা বলতেছি। খালেদা আপনারা ফার্স্ট লেকচারটা দেখেন নাই? ওখানে ফার্স্ট লেকচারের পিডিএফটা দেখেন নাই? ওখানে আমি যে একটা সিকোয়েন্স বলছিলাম, সিকোয়েন্সটা দেখেন নাই? ওয়ার্ডের সিকোয়েন্স। জি ভাইয়া বলছেন ওয়ার্ড স্মার্ট দিয়ে শুরু করতে বলছেন। ওই সিকোয়েন্সটা ফলো করেন, আস্তে আস্তে করেন। ওয়ার্ড স্মার্ট 1। ব্যারন স্যার ওয়ার্ড ভাইয়া ওয়ার্ড স্মার্টের পিডিএফটা আমি পাইনি আর কি, যে আমিও পাই নাই ভাইয়া। আপনি ব্যারন যে ড্রাইভটা দিয়েছেন ওটার মধ্যে পিডিএফটা নাই না? আচ্ছা আমি তাহলে ড্রাইভটা আবার চেক করব, চেক করে দেখব। ওয়ার্ড স্মার্টটা নাই ভাই, ব্যারনটা আছে। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি একটু চেক করে দেখব। তো আমি ওই যে কথাটা বলছিলাম যে হ্যাঁ, আপনারা ওইটা ওই লেকচার 1 এর ওখানে পিডিএফ এর উপরের দিকে দেওয়া আছে, একটা টেবিল দেওয়া আছে। টেবিলের মধ্যে কোন কোন ইয়াগুলো কি বলে মানে কোন কোন সোর্স থেকে স্টেপ 2, হ্যাঁ আপনি ওটা একটু দেখেন, ফলো করেন। এখন 1.5 মাসে আমি যখন টিসিএসসি শুরু করব, ততক্ষণে হয়তো সবগুলা সম্ভব হবে না, বাট অ্যাট লিস্ট স্টেপ 4-5 পর্যন্ত হবে। ওটা হইলেও অনেক, যদি ঠিক মতো করতে পারেন। তো আজকে ভাইয়া এখন কথা হচ্ছে যে মানে দেখা যাচ্ছে যে রিপিটেশন হয়, মানে এগুলোর মধ্যে প্রচুর ওয়ার্ড দেখা যাচ্ছে যে মানে রিপিট হয়, আমার কাছে মনে হচ্ছে আর কি। রিপিট তো হবেই। তো সেক্ষেত্রে কি আমরা ওগুলো মানে পড়ে যাব বা এভাবে ইয়ে করে যাব? রিপিট কোশ্চেন, রিপিট ওয়ার্ডটা আপনার চোখের সামনে আসলে আপনি বুঝবেনই, তখন আপনি ওইটা স্কিপ করে যাবেন। এই জন্যই কিন্তু আমি এখন মানে ইয়াতে ভাই আপনার যে ওই যে আপনি মেমোরাইজ করার কিছু টেকনিক বলেছেন না, হ্যাঁ ওই মানে এগুলোর প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন করতে গেলে তো ভাই একটু ইয়ে হয়ে যায়, যেমন কিউ কার্ড। না কিউ কার্ড লাগবে না, আপনার হাতে এখন সময় নেই, কিউ কার্ড লাগবে না, আপনি অন্যটাও ইউজ করেন। আপনি ওই যে নিজের ভয়েস নিজে রেকর্ড করে ফোনের মধ্যে ওটা শুনেন, বা আপনি হচ্ছে আপনার সিবলিংস কে দিয়ে আপনি টেস্ট করান, চেক করান, বা আপনারা দুজন এখানে আছেন, হ্যাঁ আপনারা দুজন মিলে গ্রুপ স্টাডি করেন, মিলে আপু খালাদা আপু আপনারা যে গ্রুপ স্টাডি করেন। এই দুইটা ভাই অ্যাপ্লাই করা যায়, কিন্তু বাকি যে ওই যে কিউ কার্ড, তারপরে হচ্ছে সিবলিংস, ভাই আমার সিবলিংস নেই এখন। আচ্ছা, তো এই জন্য আর কি এইটা। তারপর হচ্ছে আপনার ওয়ার্ড লিস্ট কে ভেঙে ভেঙে ইয়ে করা যায়, ওইটা নিজে পড়া, ওইটা ভেঙে ভেঙে করবেন ডেইলি, মানে 30টা করে শুরু করবেন, 1-2 সপ্তাহ পর সেটা বাড়ায় দিবেন, 40টা করবেন, তারপর আবার এটাকে 50টা করবেন।
তখন আপনার জন্য খুব একটা হেকটিক মনে হবে না। আবার আপনি দেখবেন যে ওই 40টার যখন পড়বেন তার মধ্যে কিছু কমনও পাবেন, তখন আলটিমেটলি 40টা হচ্ছে না, সেটা 35-36টা হচ্ছে, 3-4টা আপনি কমন পাবেন। আস্তে আস্তে আপনার স্পিডটা বাড়বে, মেমোরাইজ করার ওয়েটা, মানে মেমোরাইজ করার ভাই এখন এই যে একটু মেমোরাইজ করতে একটু ইয়ে হয় আর কি। আমরা সেক্ষেত্রে কি ভাই ওই যে পাশে যে সেন্টেন্স লেখা থাকে ওই সেন্টেন্সটা পড়ে আমরা মানে মনে রাখতে কনটেক্সট ধরে আপনি বলার চেষ্টা করতেছেন। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে করবেন। ওয়ার্ড স্মার্টে তো ওই জিনিসটা ইজিলি করা যাচ্ছে। আচ্ছা ভাই আপনি আমাদেরকে ওয়ার্ড স্মার্টের ইয়েটা একটু দিয়ে আচ্ছা, আমি আবার একটু খুঁজে বের করে দেবো, কোনো সমস্যা নেই, আমাকে একটু ইনবক্স মনে করে দিন। আচ্ছা যাই হোক, আজকে অনেক কথা হয়েছে। হ্যাঁ, এই যে আপনাদেরকে আমি দিলাম লেকচার নাম্বার 3, এই যে 1 নাম্বার থেকে শুরু করবেন একদম নিচ পর্যন্ত যা যা আছে এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। আমি নেক্সট ক্লাসে বলতে হচ্ছে কি নেক্সট উইকে আমি শুরুই করব 1 নাম্বার দিয়ে, এবং আমি যতগুলো আছে নেক্সট ক্লাসে লেকচার 3 পুরোটা এক টানে শেষ করব, কোনো গ্যাপ ছাড়া। ঠিক আছে? ভাই একটা যদি একটু করি আমাদেরকে বুঝিয়ে দিতেন তাহলে মনে হতো ভালো হতো। আচ্ছা ওকে, নাম্বার 1 এটা আমরা একটু দেখি। অ্যাকর্ডিং টু দ্য ফিউরিস্টিক রাইটিংস ইন 1960, 1960 সালে যে সকল ফিউরিস্টিক রাইটিং বইগুলো লেখা হয়েছে তারা বলছে রোবটস উড সুন ড্রাস্টিক্যালি রিডিউস ক্রাইম। রোবটরা খুব মানে ড্রাস্টিক্যালি দ্রুত ক্রাইম রিডিউস করবে উইথ নাইট ভিশন অ্যাবিলিটি। মানে কিভাবে করবে সেটা এখন এখান থেকে বলা হয়েছে। হাউ? উইথ নাইট ভিশন অ্যাবিলিটি টু ডিটেক্ট দ্য কেমিক্যালস ইনভলভড ইন ব্যালিস্টিক্স। যুদ্ধক্ষেত্রে যে সকল কেমিক্যালগুলো ইউজ হয়, সাচ রোবটস কুড বি প্রোগ্রাম, তাদেরকে প্রোগ্রাম করা হয়েছে এমনভাবে টু প্যারালাইজ এনিওয়ান রোমিং দ্য স্ট্রিট উইথ এ at night with a gun. Virtually all the criminals fit the description. Okay, manlam. These criminals would be incapacitated and thus unable to resist an easy arrest. মানে এটা নেগেটিভ দুইটা ওয়ার্ডকে একটা পজিটিভলি চিন্তা করতেছে। unable to resist easy arrest মানে তাদেরকে ইজি অ্যারেস্ট করা যাবে। unable to resist দুইটা নেগেটিভ ওয়ার্ড, এর মানে তাদেরকে ইজিলি অ্যারেস্ট করা যাবে। আর কিচ্ছু দেওয়া নাই, এখানে কিন্তু প্যাসেজ শেষ। তারা মানে রেজিস্ট করতে পারবে না ইজি অ্যারেস্টকে। হ্যাঁ, তাদেরকে ইজি অ্যারেস্ট করা যাবে, ইজিলি অ্যারেস্ট করা যাবে। এখন বলছে এখানে কিন্তু প্যাসেজ শেষ, আর কিচ্ছু নাই, আর কোনো ইনফরমেশন দেওয়া নাই। এখন বলছে হুইচ অফ দ্য ফলোইং, নিচের কোনটা, ইফ ট্রু যদি সত্যি হয়ে থাকে, মোস্ট স্ট্রংলি ইন্ডিকেটস দ্যাট দ্য লজিক অফ দ্য প্রেডিকশন ইজ ফ্লড। মানে লাস্টে যে মানে এই যে পুরো প্যাসেজের মধ্যে যে প্রেডিকশন আছে এটার মধ্যে ভুল আছে। আমি নিচের কোন অপশনটা থেকে বলতে পারবো যে উপরের প্যাসেজের যে আর্গুমেন্ট দেওয়া আছে, যে লজিক, যে প্রেডিকশন দেওয়া আছে এটা ভুল। এবার আমরা আসি অপশনে। এ নাম্বার বলছে, ভাই এ নাম্বার কাটা। দাঁড়ান আমি একটু এটা কালার চেঞ্জ করে যাচ্ছে না কেন? এ নাম্বারটা কাটা? মনে হচ্ছে such robots would need to be charged during the হ্যাঁ, দিনের নামে আমার চার্জ করতে হবে কেন? মানে আমি যদি সাপোজ চার্জ করিও, ধরলাম আমি চার্জ করলাম, তাদেরকে আমি কোনো চেঞ্জ তো আসতেছে না, যে আমি ওইখানের মধ্যে তো ওই যে পেডিশন বলছি সেই পেডিশন তো হবেই, ভার্চুয়ালি আমি মানে আমি তাদেরকে অ্যারেস্ট করতেই পারতেছি। আমাকে আর কি বুঝাইতে হবে এরকম যে না, তুমি যেভাবে বলতেছো যে ফিউরিস্টিক রাইটিং এ যে কথা আসতেছে যে ক্রিমিনাল মানে সহজ হবে বা ক্রাইম রিডিউস হবে, আসলে রিডিউস হবে না, এই টাইপের কোন একটা আসলে হবে না, এই টাইপের কোন একটা অপশন আমাকে খুঁজে বের করতে হবে। সো এই নাম্বারটা বাদ। ভাই বি নাম্বারটা, বি নাম্বারটা কি বলছে যে সিন্স পুলিশম্যান ক্যারি গান, পুলিশম্যানরা তো গান ক্যারি করতেছে, এন্ড দ্য রোবটস ক্যান ইনক্যাপাসিটেট देम অ্যাজ ইফিশিয়েন্টলি অ্যাজ দ্য ইনক্যাপাসিটেড ক্রিমিনালস। মানে ক্রিমিনালদের হাতেও আর্মস আছে, ওই মিলাই ফেলবে। সো এটা যদি সত্যি হয় তাহলে তাদের প্রেডিকশনটা ফ্ল না? ইয়াপ, বি রাখতে পারি। সি নাম্বার কি বলছে, বিকজ দিস রোবটস could pose a hazard to cars at night, special barrier would have constructed. মানে ওই রাস্তার পাশে একটা ব্যারিকেড দিয়ে তাদের মাঝখানে রোবট রাখতে হবে। তাহলে কি রোবট আবার আর ক্রাইম রিডিউস করতে পারবে, ক্রিমিনাল ধরতে পারবে? ক্রিমিনাল রাস্তার উপরে গিয়ে দৌড় দিবে, এরকম কিছু তো বাদ দেয়। ডি নাম্বার কি বলছে, ইট ইজ নট অবভিয়াস, কারণ এখানে ভাই কারের কথা বলা হয়েছে না। না কারের কথা বলা হয় না। এক ডি নাম্বার বলছে, দুই নাম্বার কথা হচ্ছে স্পেশাল ব্যারিয়ার। আমি যদি স্পেশাল ব্যারিয়ার দেইও তাহলে রোবট হচ্ছে ওই ব্যারিয়ার ধরে আগাবে। এখন আমার মানে ক্রিমিনাল রাস্তার ওই পারে গিয়ে মানে ইয়া করে ক্রাইম করে চলে গেলে ধরতে পারবে রোবট? পারবে না তো, তাই না?
আচ্ছা ডি নাম্বার কি বলছে, ইট ইজ নট অবভিয়াস দ্যাট রিডিউসিং দ্য নাম্বার অফ ক্রিমিনালস উইল অলওয়েজ বি বেনিফিশিয়াল। এই যে অলওয়েজ এক্সট্রিম ওয়ার্ড, সবসময় যে বেনিফিশিয়াল হবে এটা তো আমরা অবভিয়াসলি বলতে পারি না। আর যদি এটা সত্যি হয়েও থাকে তার সাথে আমার এই ক্রিমিনাল রিডিউস করার মানে এই প্রেডিকশনের সাথে সম্পর্ক কি? কোনো সম্পর্ক তো নাই। না এটা তো ই নাম্বারটা বলছে ইফ দ্য প্রপোজাল প্ল্যান আর সাকসেসফুল, যদি প্রপোজাল প্ল্যান সাকসেসফুল হয়ে থাকে such an outcome might ultimately result in a smaller and more efficient আচ্ছা এখানে একটা কথা মিসিং আছে, more efficient police force. if the proposal plan or successful such an outcome might ultimately result in a পুলিশ smaller- ফোর্সটা এফিশিয়েন্ট পুলিশ হ্যাঁ, আমি এটা ইটা বুঝি নাই, ইটা ভাইয়া বুঝি। যদি ওই প্রপোজাল প্ল্যান যে ফিউচারিস্টিক রোবট ওইভাবে তৈরি করা যায়, যদি করা যায় Criminal ready তাহলে করা যাবে হচ্ছে বা- মানে আমার ওই মানে ক্রিমিনালদের ধরার কাজ রোবটই করে ফেলতেছে, তখন আমার ওই মানে এফিশিয়েন্ট পুলিশ ফোর্সে আসলে দরকার নাই, পুলিশ ফোর্সের এফিসিয়েন্সিটা কমিয়ে দিবে। কমিয়ে দিবে মানে উইথ রেজাল্ট ইন স্মল। আচ্ছা না বলছে যে কম মানে পুলিশ ফোর্সের সংখ্যা কম এবং তারা আবার বেশি এফিশিয়েন্ট হবে। তাদেরকে এফিশিয়েন্ট হইলে কি খুব একটা লাভ হবে? এই ধরনের কিছু তো বলা হয়নি যে আমার পুলিশ ফোর্স না Relevant রেলিভেন্ট না মানে না অনেক কথাই বলা হয় নাই এখানে, মধ্যে পাঁচটা অপশনের মধ্যে অনেক কথাই বলা হয় নাই বিকজ এখানে ইনফরমেশন কম, হিডেন প্রেমাইজেস বেশি আছে। তো কিন্তু হিডেন প্রেমাইজেস আমরা আমাদের মতো যে কোনো ভাবে চিন্তা করতে পারি, আমি একরকম চিন্তা করতে পারি, আপনি আর রকম চিন্তা করতে পারেন, কিন্তু আমাকে দেখতে হবে যে ওর কোন অপশনটা লজিক্যালি ক্রিটিক্যালি আমি কারেক্ট করতে পারতেছি। বি নাম্বারটা আমার ক্রিটিক্যালি কারেক্ট হচ্ছে, কারণ বি নাম্বারটা যদি সত্যি ধরে নিই বাকিগুলো তো আর ম্যাচ করতেছে না ভাই। বি নাম্বার যদি সত্যি ধরে নিই তাহলে আমি বলতে পারি যে পুলিশম্যানদেরকেও ধরতেছে, রোবটদেরও ধরতেছে, মানে রোবটরা ক্রিমিনালদেরকে ভাইয়া ওরা গানটাকে আইডেন্টিফাই করতে পারছে, তো পুলিশ যেন গান ক্যারি করতে হ্যাঁ। পারে, ক্রিমিনালও গান ক্যারি হুম। করতে, ওরা সেক্ষেত্রে মানে ইয়ে হয়ে যাবে, মানে পুলিশম্যান আর ক্রিমিনাল এগুলো তো বুঝবে না, কারণ ওরা প্রোগ্রাম এক্স্যাক্টলি ওইদিকে প্রোগ্রাম করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমার এই লজিকটা ফ্লস। লজিক দেই হ্যাঁ আমার এই সম্ভবত তো সবগুলাই মানে এই যে এক নাম্বার থেকে শুরু করে এই শীটের সবগুলো হচ্ছে লজিক বেস এবং কমপ্লিটলি লজিক্যালি চিন্তা করতে হবে, কোনো আবেগ দিয়ে কাজ চলবে না, কমপ্লিট লজিক দিয়ে চিন্তা করতে হবে। এবং আপনার এখানে মধ্যে কোশ্চেন থাকবে 3 থেকে 4টা, যদি একটু লজিক্যালি। এগুলো কি ফের মাল্টিপল হওয়ার সুযোগ আছে? হ্যাঁ আছে তো, এই ধরনের মাল্টিপল আনসার অপশন আছে, মাল্টিপল গুলো বেশি ক্রিটিক্যাল হয়। হ্যাঁ থাকতে পারে, মানে বিভিন্ন টাইপের আনসার অপশন থাকে তো, থাকতে পারে, দিতে পারে। আচ্ছা তো একটা আইডিয়া হয়েছে তো, তাই না? বাকিগুলো আপনারা নিজেরা করেন। আর আগামী নেক্সট উইকে দেখা হবে, আমি তখন আর কি এগুলা সলভ করে দেবো, নিজেরা সলভ করবেন। আপনারা সলভ করলে আমার জন্য ইজি হয় যে আমি একটু কুইকলি মুভ করতে পারি, কারণ আরো 2টা লেকচার শিট আছে তো ওই জন্য আর কি। আমি প্র্যাকটিস তো করাবো আপনাদেরকে, এইগুলো টানা প্র্যাকটিস করাচ্ছি, আরো কয়েকটা প্র্যাকটিস করাবো। আমি চাই যে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করেন, আর ইন দ্য মিন টাইম ছোটখাটো থিওরি গুলো তো আপনাদেরকে আমি বলতেছি,